শেষচৈত্র। লেখা তাজরিন খন্দকার। ১। কিছুক্ষণ আগে আমাকে বিয়ে করতে আসা নতুন বর আমারই ছোট ভাইয়ের দিকে তার এঁটো থালাটা ছুঁড়ে মেরেছে। আমার ভাইয়ের অপরাধ ছিল সে খাবার সময় তার মাথায় পার্টি স্প্রে প্রয়োগ করেছিল, যেটা খাবারেও পড়েছে। আর তিনি সেই খাবার প্লেট উল্টে আমার ভাইয়ের উপরে ছুঁড়ে ফেলে। আর মুহূর্তেই এটা নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড বেঁধে গেল, আমার পরিবার থেকে নয়, বরের পক্ষ থেকেই। সে থালা ছুঁড়েই শান্ত হয়নি, বেশ উঁচু গলায় বলছে এমন অসভ্য জায়গায় বিয়ে করবে না। আমার বাবা আমার ভাই নাফিজকে এর জন্য বেশ মেরেছে। উল্টো বরপক্ষের কাছে বারবার ক্ষমা চাচ্ছে। যেন দরিদ্র বাবাদেরকে এমন বেহা হতে দুবার ভাবতে নেই। বহু কষ্টে সঞ্চারিত অর্থের এই আয়োজন বৃথা যেতে দিলে যে দায়বদ্ধতার অতিরিক্ত বোঝা বইতে গিয়ে উনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারবেন না। আমি নীরবে বসে বসে চোখের জল ফেলছি। বিয়ের আগেই যদি এমন পূর্বাভাস পাই কি করে সংসারের জন্য মনস্থির করব? তার উপর আমার বয়স কত আর? 16 পেরুলো কেবল। 6 মাস পরে মাধ্যমিক পরীক্ষা দিতাম। খুব তাড়াহুড়ো করে আমার আম্মা আব্বা বিয়ে ঠিক করে ফেলেছে। এর পেছনে অবশ্য কিছু কারণ ছিল। আমার কয়েকজন প্রতিবেশী আম্মা আব্বাকে এসে জানিয়েছিল, আপনাদের মেয়ে কিন্তু একটু বাড়তে না বাড়তেই খুব উড়তাছে, এখনই বিয়ে না দিলে কদিন পরে পোলা লইয়া ভাগব। স্কুলে যেতে আসতে ক্লাসমেট ছেলেদের সাথে কথা বলতে দেখেছে অনেকে। কিন্তু আমি জানি আমার ভেতরে কোনো গোলমাল ছিল না, তাদের সাথে বন্ধুসুলভ কথা বলতাম। কিন্তু আমি যদি একবারের জন্যও বুঝতে পারতাম এর পরিণতি কি হতে যাচ্ছে, তাহলে আমি কোনো ছেলের দিকে ফিরেও তাকাতাম না। এদিকে আমার সহজ সরল পরিবার অন্যের কথাকে কেন্দ্র করে মান সম্মান যাওয়ার ভয় একজন বিদেশ ফেরত নয়া কাপড় ব্যবসায়ী অমিতের সাথে আমার বিয়ের আয়োজন করেছে। বিয়ের 2 দিন আগে বড় আপাকে বলছিলাম, আপা আব্বারে কও না আমি পড়তে চাই। আপা আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলেছিল, পড়বার ইচ্ছা থাকলে রাস্তাঘাটে পোলাদের সাথে ফষ্টিনষ্টি করতি না। আপার থেকেই তখন আমি এই তাড়াহুড়ো বিয়ের আসল কারণ জানতে পারি। খুব আদব কায়দায় বেড়ে উঠা আমি না শব্দটা একবারের জন্যও আব্বার সামনে উচ্চারণ করতে পারিনি। আর বড়গলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারিনি। তবে এটা ঠিক, ছেলেদের সাথে কথা বলাটাই আমাদের গ্রামের মানুষের কাছে নষ্টামির খেতাবে পড়ে। যদিও কারো সাথে আমার ভাব ছিল না, কিন্তু কথা বলতে বলতে হতেও তো পারত। এসব চিন্তা করে সব মেনে নিয়েছিলাম, ওদের সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আমার সেই হবু বরের আচরণ আমার শ্বাসরুদ্ধ করে ফেলছে। বিয়ে এখনো হয়নি, তবে হবে। কেননা অল্প সময়ের মধ্যে আমার বাবার মিনতিপূর্ণ করজোড়কে বরপক্ষ নিশ্চয়ই গ্রহণ করে নিবে। কিন্তু বিয়ের পরে এমন বদমেজাজি মানুষের সাথে কি করে সংসার করব ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছে। আর দুর্ঘটনাবশত বিয়ে ভেঙে গেলেই বা আমার আব্বা এই যাত্রায় কিভাবে উঠে দাঁড়াবে? আমি নিজ চোখে দেখেছি আমার বিয়ের জন্য আব্বার নির্ঘুম চোখ, কপালে সারা সময় চিন্তার ভাঁজ। আমার ফুপিয়ে কান্নার ভেতর হঠাৎই শুনলাম কে জানি বলছে, পর্দা টানাইয়া দেও, কাজী আসছে। বেশ আঁতকে উঠছিলাম কথাটা শুনে। বিয়ে হয়েই যাবে তাহলে? আমার বাবা মুক্তি পেয়ে যাবে। কিন্তু আমি আবদ্ধ হয়ে যাব। আচ্ছা, সেই রাগী মানুষটার মধ্যে কি আমি এমন কিছু পাবো যা আঁকড়ে সংসারে টিকে থাকার সংগ্রাম করতে পারবো? জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে সব যন্ত্রণা পিষে কবুল করে নিলাম। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই তোড়জোড় আলাপ শুনলাম বর এখানে বউ নিয়ে আর থাকবে না। এখনই চলে যাবে, বিয়ে হওয়ার পরবর্তীকালীন কুসংস্কারের রীতিকে সমর্থন করে না সে। প্রথম দিনেই আমার বর উপস্থিত সবাইকে আজীবন মনে রাখার মতো ব্যবহার দেখাচ্ছে। এখন নিশ্চয়ই সবাই বাইরে বাইরে এটা রটনা করবে। আর আমি এই মানুষটার সাথে এক জীবন কাটাবো? কি করে পারবো? এদিকে আমার আশেপাশের আত্মীয়তার সূত্রে দুলাভাইগুলো এগিয়ে আসছিল কোলে করে গাড়িতে তুলে দিতে, কিন্তু বর কঠিন গলায় বলল, আমার বউকে কেউ ধরবেন না। দরকার হলে আমিই নিয়ে যাব। কিন্তু এখন সে হাঁটতে পারছে, আর হেঁটেই যেতে পারবে। বলেই আমার হাত ধরে সামনে যেতে লাগলো। অনেকটা দূরে ভাড়া করা মাইক্রো দাঁড়িয়ে আছে। এদিকে সরু মাটির রাস্তা হওয়ার আসতে পারছে না। দুলাভাইদেরকে ছুতে না দেওয়ার বিষয়টা বেশ লাগলো আমার।
আসলেই উনারা কেন আমাকে কোলে করে গাড়িতে পৌঁছে দিবে, যেখানে আমার বর নিজেই একজন সুপুরুষ হিসেবে অনায়াসে সেটা করতে পারে। এমনিতেও গ্রামের এসব কার্য আমার পছন্দ নয়। আর আমিও তো হাঁটতে না পারার মতো ফুটবল না। আচ্ছা, আসলেই লোকটা বদচরিত্রের নাকি বদ কাজে অসহনশীল? গাড়িতে আমাদের সাথে একটা ভাবিও বসেছিল, ঘোমটার ভেতর থেকে আমি তাকে ভালো করে দেখিনি, বাড়িতে থাকাকালীন অনেক কথা শুনেছি, অনেক দুষ্ট দুষ্ট আলাপ করছিল, কিন্তু গাড়িতে তিনি একদম চুপচাপ। তবে কি আসলেই আমার হওয়া এই মানুষটা ফাজলামোকে প্রশ্রয় দেন না? আর এটা তার আশেপাশের সবাই জানে? অনেক চিন্তা মাথায় চাপিয়েই আমি পুরো রাস্তা পাড়ি দিয়ে সেই বাড়িতে পা রাখি। বাড়িতে বউ দেখার আমেজ খুব স্বল্প। আমার থেকে কিছুটা দূরে বসে তিনি ফোনে কার সাথে যেন কথা বলছেন। এর মধ্যে আমি টিউবওয়েল থেকে হাতমুখ ধুয়ে এসেছি। এসে অন্য রুমে শাড়ি পাল্টে বসেছি। এর কিছুক্ষণ না যেতেই একে একে মানুষজন প্রবেশ করতে থাকলো। আমি এটা বুঝতে পারিনি যে এতক্ষণ না এসে এখন কেন মানুষের ভিড়। কিন্তু সেটার জবাব পেয়ে গেলাম সাথে সাথেই, একজন ভিড়ের মধ্যে বলে উঠল, অমিত ভাই অক্ষণ খালি বাইর হয়েছে। কোন সময় থেইকা বউ দেখার অপেক্ষা করতাছি। খুব অদ্ভুত কথা। সবাই অমিত ভাইকে এত ভয় পায়? এত খারাপ তার আচরণ? আমার উপরও না এর প্রভাব পড়ে। অনেক সময় চলে গেল। মানুষ কমে গেছে। আমাকে যে দেখতে চাচ্ছে থুতনিতে ধরে একটু উঁচিয়ে দেখেছে। বউদের নাকি নিচু হয়ে থাকতে হয়। আমার নিচু মাথার এক সুযোগে খালি ঘরে একজন আমার কানের কাছে ফিসফিস করে বলল, জানো বউ, অমিত যে বিদেশ থাকাকালীন আরেকটা বিয়া করছিল? কথাটা শুনে আমি লাফ দিয়ে যেন উঠতে চাইলাম। কিন্তু ভেতরেই তা থেমে গেল, ঠিক থেমে যায়নি, কম্পন হচ্ছে। ভয়ানক এক ভূমিকম্প ভেতরে। এটা আমি কি শুনছি? শেষচৈত্র 02। আমার স্বামী প্রবাসে থাকাকালীন আরেকটা বিয়ে করেছিল শুনে ইচ্ছে করছে নিজ হাতে টেনে ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলি, খুব অসহনীয় যন্ত্রণা হচ্ছে ওখানে, আমি আর নিতে পারছি না। এদিকে আমার মস্তিষ্ক বারবার মহিলাটার দিকে তাকিয়ে প্রশ্ন করতে চাচ্ছে, উনি বিয়ে করেছেন এই বিষয়টা গোপন করলেন কেন? আর উনি কি বাংলাদেশি কোনো প্রবাসী মেয়ে বিয়ে করেছিলেন নাকি অন্য দেশি? আর তাকে ছেড়ে চলেই বা আসলেন কেন? কিন্তু মুখ থেকে সেসব উচ্চারণ হলো না। আমি আমার কণ্ঠনালীতে বিশাল পাথর অনুভব করছি, খুব ভারী সেটা। এই পাথর ভেদ করে চিৎকারটুকুনও আসছে না। অথচ আমার গলা ফাটিয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে। মানুষের ভেতরটা দেখানো যায় না কেন? এই যে আমি সুন্দর করে বসে আছি, এক একজন আসছে, হাসছে আর কথা বলছে, আমিও তাদেরকে সায় দিচ্ছি। কেন বুঝতে পারছে না আমার সবকিছু অসহ্য লাগছে, আমি একা থাকতে চাচ্ছি। একদম একা। আমার স্বামীর বিয়ের সংবাদ দেওয়া সেই মহিলাটাকে আমি দেখিনি, এখন আছে কিনা তাও জানি না। কেননা এর মধ্যে আরো কয়েকজন এসেছে, মাথার ঘোমটা তুলে আমার মুখ দেখেছে। কেউ কেউ জিজ্ঞাসা করেছে, পড়ালেখা কতটুকু করেছি? ভাইবোন কজন? নিচু স্বরে সবার জবাব দিচ্ছি। কিন্তু মনের একটুখানি প্রশান্তির জন্যও কান্নার সুযোগ পাচ্ছি না। শুধু ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে একজন হনহন করে ভেতরে প্রবেশ করে বলল, সবাই যার যার বাড়িতো যাও দেহি। বউ এখন খাইব, জিরাইব। কথা শুনে আমি বুঝতে পারলাম উনি আমার ননদ, যিনি কিনা কিছুক্ষণ আগে আমাকে শাড়ি বদলাতে সাহায্য করছিলেন। কিন্তু ননদ হলেও উনি 3 বাচ্চার মা। বয়স 25 হবে। উনার কথা শুনে সবাই আস্তে আস্তে বের হতে হতে লাগলো। পেছনে আরেকজন খাবার এনে আমার বসার খাটে রাখল। ইশারা করল হাত ধুয়ে খেয়ে নিতে। কিন্তু খাবার দেখেই আমার গা গুলাতে লাগলো। ভেতরে রক্তক্ষরণ হলে গলা দিয়ে খাবার নামবে? তবুও তাদের জোড়াজুড়িতে এক মুঠো ভাত মুখে দিয়ে হাত ধুয়ে ঘুরে বসে রইলাম। খাওয়া শেষ হতেই বারান্দায় অমিতের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আরো কান্না পাচ্ছে আমার। মনে হচ্ছে ওনার প্রচণ্ডরকম বদমেজাজকে আমি চোখ বন্ধ মেনে নিতে পারবো, বিনিময়ে এমন একটা বাজে সংবাদ মিথ্যে হয়ে যাক। সে সময়ই উনি দরজা ঠেলে একটু মাথা উঁচিয়ে বলল, কিরে ওরে খাওয়াইছস? উনার বোন আমার দিকে একবার তাকিয়ে বলল, একটু খালি গলাটা ভিজাইছে। থাক পরে খাইবনে। বলেই বেরিয়ে গেল। উনিও দরজার ওপার থেকেই আবার কোথায় চলে গেলেন। আমি মনস্থির করলাম,
পূর্বের বিয়ের ব্যাপারে আমি আজকেই প্রশ্ন করব। এর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করার হলে করবে। এমনিতেও তো ওনার চরিত্রে সমস্যা। সত্যিই পূর্ব বিবাহিত শুনে খুব ঘৃণা লাগছে আমার। আব্বার উপর খুব অভিমান হচ্ছে, নিজের মেয়েকে এতটাই ফেলনা মনে করছিল যে 16 বছরের মেয়ের জন্য 30-32 বছর বয়সের জামাই ঠিক করে নিলেন, তাও আবার বিবাহিত ঘাড়ত্তারা। এসব মেনে নেওয়ার মতো সহ্য ক্ষমতা আমার ভেতরে একদম জন্মায়নি। উনি যদি আমার সাথে উল্টো খারাপ আচরণ করেন নিশ্চিত আমি কালই মৃত্যুপথ বেছে নেব। জানিনা আমার কম বয়সের আবেগ উল্টা পাল্টা ভাবাচ্ছে, নাকি আমার জায়গায় যে কেউ থাকলেই এসব ভাবত। এখন বাড়ির মেহমানরা একজন আসছে যাচ্ছে। অনেকেই আমার কাছে এসে অনেক কথা বলছে। সবচেয়ে বেশি যেটা শুনছি সেটা হচ্ছে আমার স্বামী বাইরের দিকে বেশ রাগী হলেও নাকি ভেতরের দিকে ভীষণ কোমল। আমি যদি বুঝে শুনে তার শিরায় শিরায় চলতে পারি তাহলে অনেক সুখী হব। সবাই শুধু উনার প্রশংসাই করছে, এমনও বুঝাচ্ছে উনি বয়স্ক হলেও এখনো দেখতে বিশালকার আর সুদর্শন। সেই তুলনায় আমাকে উনার সাথে মানায়নি। একজন সরাসরি বলে ফেলল, বউ আরেকটু লম্বা হইলেই চলতো। এই কথা কি করে জানি উনার কানে চলে গেল। সাথে সাথে রুমে এসে কর্কশ গলায় বললেন, তুই এই কথা বলার কে? হ্যাঁ, আমার বউ বেটে কিনা অসুন্দর এসব আমি দেখে বিয়ে করছি। তুই কেমন রূপবতী যে এসব বলার সাহস পাস? আরেকদিন শুনলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব, অসভ্য। বলেই আবার শনশন করে চলে গেল। মনে হয় দরজার বাইরেই ছিল, উনার কথা শুনে নিয়েছে। আমি এখন সরাসরি দেখলাম, ছি, কি ভয়ানক ব্যবহার। আর যে এই কথা বলছিল সে লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বোধহয় চোখ বেয়ে জল পড়ছিল, তাই আর চোখ উপরে তুলেনি। এদিকে সময় যাচ্ছে আর আমার বুকের ধড়ফড় বেড়ে যাচ্ছে। ভেতরের টিপটিপ আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। এমন মানুষের সাথে এক মুহূর্তও থাকা সম্ভব? কখন জানি কোন সহজ বিষয়টাকে অপরাধ দাবি করে আমার গলা টিপে ধরে। একটু আগের ব্যবহার যদি আমার সাথে করে আমি কেঁদে বন্যা বয়ে দিব। রাত 11টা। উনি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলেন। ফ্যানের স্পিড একদম ফুল দিয়ে বাতিটা অফ করে সাথের স্বল্প আলোর বাতিটা জ্বালিয়ে দিলেন। বড় আপু বলেছিল বর প্রবেশের সাথে সাথে যেন সালাম করি। কিন্তু আমি জেদ করে বসে আছি। ভেবেছিলাম এর জন্য কোনো প্রশ্ন তুলবে। কিন্তু কিছু না বলে সামনের অল্প জায়গাটাতেই শুয়ে পড়লেন। প্রায় 2 মিনিট পরে বললেন, চৈতি তুমি দেখি আমার মতো। আমি এটা শুনে অবাক হলাম। কিসের জন্য আমাকে উনার মতো বলল আমি বুঝতে পারিনি। আবার উনার মতো রুক্ষ বুলির মানুষকে এমন নরম গলায় দেখেও আমার কাছে বেমানান লাগছে। তবে উত্তরটা উনি নিজেই দিলেন। বালিশ থেকে আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন, এসব পায়ে ধরে সালাম আমার জঘন্য লাগে জানো? দেওয়ার হলে মুখে দিবে। তুমি পা ছুতে আসো নাই বলে আমার খুব ভালো লাগছে। উনাকে যতদূর দেখেছি উনি শুদ্ধ ভাষায় কথা বলেন। পড়ালেখা জানেন আবার দেশ বিদেশ ঘুরেছেন, সেই জন্যই বোধ হয়। কিন্তু নিজের জমানো রাগের রেশ কাটাতে পারিনি। উনার কথাকে ব্যাপাত্তায় উড়িয়ে আমি খুব ধাঁচের সাথে বলে উঠলাম, জি ভালা তো লাগবই, একবার বিয়া কইরাও আবার এমন বাচ্চা মাইয়া পাইছেন না। আমার কথা শুনে উনি চোখ কপালে তুলে হুড়মুড়িয়ে উঠে বসে গেলেন। শেষচৈত্র 03। আমার বরের মুখ দেখে বুঝাই যাচ্ছে না যে তিনি আগে একটা বিয়ে করেছিলেন। চরম একটা হাবভাব দেখিয়ে গলায় বেগ নিয়ে বললেন, কোথা থেকে এসব শুনো? হ্যাঁ, আর তুমি নিজেকে বাচ্চা বলছো? আমার সাথে প্রথমবারে এত ভেজে কথা বলার সাহস তো তোমাকে বাচ্চা প্রমাণিত করে না চৈতি। জানো, আমার সাথে প্রাপ্ত বয়স্করাও কথা বলতে গেলে মেপে কথা বলে। আমাকে সবাই ভয় পায়। আমি চোখ তুলে সরাসরি তাকালাম। সত্যিই উনাকে এখন আমার এক বিন্দু ভয় লাগছে না। আপাতত কোনো রকম লজ্জাও লাগছে না। উনার সম্পর্কে জানা ব্যাপারগুলো আমার ভেতরকার স্বাভাবিক অনুভূতিগুলোকে পুরোপুরি গ্রাস করে দিয়েছে। এখন শুধু ভেতরে ধাবিত হচ্ছে ভয়ঙ্কর উত্তাপ, জ্বলে যাচ্ছি আমি। সেই ক্ষোভগুলো কিছুটা প্রকাশ করতে পারলেই যেন আমার স্বস্তি। আমাকে সরাসরি রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে উনি কিছুটা অবাক হলেন, এরপর একবার পেছনের স্বল্প আলোটার দিকে তাকালেন। হয়তো আমাকে এই আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছেন না। উনি উঠে দাঁড়ালেন,
তবে কি ভেবে যেন আবার বসে গেলেন। আমার কাছে এসে আস্তে আস্তে বললেন, চৈতি শোনো, আমার সাথে এভাবে কথা বলবে না। আমি তোমার স্বামী, বুঝেছ? আর আমি প্রথম দিনেই তোমার সাথে খারাপ ব্যবহার দেখাতে চাই না। কিন্তু খুব খারাপ আমি, মাথা গরম হয়ে গেলে ন্যায়োন্যায় ভুলে যাই, মনে রেখো। এই কথা শুনে আমি এবার ঠোঁট ভেঙে হাউমাউ করে কেঁদে ফেললাম। উনি এদিক ওদিক তাকিয়ে দাঁত কিরমির করলেন। হয়তো আমাকে জোরে ধমক দিতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। তিনি নিজেকে যতটা সম্ভব এখনো সংযত রাখছেন। আমার কান্নার বেগ যখন আর বেড়ে উঠল, প্রথমবারের মতো উনি আমার কাঁধ ডান হাত দিয়ে টেনে নিজের বাহুতে জোড়ালেন। বিরক্ত গলাটা জোর করে শান্ত করার চেষ্টায় বললেন, আরে থামো তো, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। এসব ভাল্লাগছে না একদম। আমি নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে বললাম, তাহলে কন ওই মহিলার কথা মিছা, আপনি আগে কোনো বিয়া করেন নাই। এই কথাতে তিনি কেমন যেন থমকে গেলেন। সাথে সাথে আমাকে নিজের থেকে ছেড়ে দিলেন। চোখে মুখে আর থুতনির অল্প অল্প দাড়িতে হাত বুলালেন। কিন্তু নিরুত্তর। আমি আবার প্রশ্ন করলাম, কন না এসব কথা মিছা? তিনি জোরে একটা দম নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলতে লাগলেন, দূর সবাইকে বলছিলাম আমার জন্য এসব নবজাতক অবুঝ শিশু না দেখতে। দিল তো আমাকে বিপদে ফেলে। এখন কিভাবে সামাল দিব আমি? আল্লাহ আমাকে ধৈর্য দাও। এই কথা শুনে চোখ কচলে আমি আরো বেশি কাঁদতে লাগলাম। আমি বুঝে গেছি উনার বিয়ের কথাটা সত্য। উনি বুঝাতে চাচ্ছেন, আমি ছোট বলে বিষয়টা মানতে পারছি না, কিন্তু বুঝজ্ঞানে সম্পূর্ণ হলে কষ্ট করে হলেও মেনে নিতাম। ছেলেমানুষি অন্তত করতাম না। উনি এবার উঠে লাইট অন করে দিলেন। বিছানা থেকে এক হাতে বালিশ নিলেন, আরেক হাতে আলমারির পেছনে থেকে একটা পাট্টি বের করলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, ঘুমাও যাও। কান্নাকাটি বন্ধ করো, মাথা ধরে গেছে আমার। আমি সাথে সাথেই কান্না বন্ধ করে ভার মুখে তাকালাম। আমার সাথে এখনো কোনো খারাপ আচরণ করছে না? আবার এমন একটা মানুষ নিজের ইগো ছেড়ে নিচে পাট্টি বিছিয়ে ঘুমাবে? ছোট হলেও এই আপত্তিকর জিনিসটা বুঝতে পারছিলাম। তাই আমি মিনমিন করে বললাম, নিচে কেড়ে? ভ্রু কুঁচকে জবাব দিলেন, আগে একটা বিয়ে করা লোক কি দ্বিতীয় বউয়ের সাথে থাকতে পারবে? এটা চরম অন্যায় না? আমি থতমত খেলাম। শেষ পর্যন্ত নিজে মুখে স্বীকার করলেন বিয়ের কথা। কিন্তু আমার ছেলেমানুষিকে কি ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছেন? নাকি উনাকে বুঝার জন্য সময় দিচ্ছেন? কেন জানি মানুষটার উপর থেকে ঘৃণার মাত্রাটা একটুর জন্য মাইনাসের দিকে মোড় নিল। তবে আমি আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। কেন মানতে পারছি না? এই কথা জানাজানি হলে এলাকার সবাই আমাকে বিয়াইত্তা লোকের বউ বলবে বলে? নাকি আমার হওয়া এই মানুষটার ভালোবাসা আগেই কোথাও ভাগ হয়ে গেছে বলে? বাড়ির কথা খুব মনে পড়ছে। বিষাদময় নতুন জীবনের শুরু আমাকে যে পরিমাণ দুঃখ দিচ্ছে, পুরো জীবনে আমি তার শতভাগের এক ভাগও পাইনি। শুয়ে শুয়েও অনেকক্ষণ কেঁদেছি। তবে এর মধ্যেও দুচোখ জুড়ে ঘুম চেপেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 7:30 বাজে। আমি অবাক হয়ে উঠে বসলাম। আমাকে কেউ জাগায়নি? ধীরে ধীরে আমি রুম থেকে বের হলাম। বের হতেই দেখলাম অমিত তার বোনের উপর আঙুল উঁচিয়ে কি যেন বলছে। উনার বোন ভয়ে জবুথুবু হয়ে আছে। কিন্তু উনি যখনই আমার উপস্থিতি বুঝলেন থেমে গেলেন। আর তড়িঘড়ি পায়ে অন্যদিকে চলে গেলেন। উনার বোন আমার দিকে একবার অসহায় চোখ করে তাকিয়ে তিনিও চলে গেলেন। কি বলছিল অমিত? কাল রাতে বিয়ের বিষয়টা কোথা থেকে জানলাম এটা নিয়ে? আমি কিছু না বুঝে উনার আম্মার ঘরে উকি দিলাম। আমাকে দেখেই উনি বলে উঠলেন, আইও বউ, বউ আইয়া। আমি গেলাম। উনি আর চোখে আমাকে পর্যবেক্ষণ করলেন। খুব বিব্রতকর একটা চাহনি। তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অমিত আমার বড় আদরের পোলা বুঝছ? অতিরিক্ত আধিক্যেতায় ওরে আমি বড় করছি। জানো হের বিদেশের রোজগার কত্ত ভালা আছিল, যাওয়ার 2 বছরেই আমরা এই বিল্ডিং বানাইয়া ফালাইছি। আরও কত্ত কিছু করার কথা ভাইব্বা রাখছিলাম। তখনই রুমে ঢুকলো অমিত। আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা আমার দাদি বলতো না যে উনার 10 বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল? পরে উনি এখানে এসে দাদার আম্মার সাথে বড় হওয়া পর্যন্ত থেকেছে?
অমিতের কথায় উনি চকিত নজরে জবাব দিলেন। হতহ কিতা হইছে? অমিত রোখ গিলে বলল। তেমন চৈতিকেও তুমি তোমার কাছে রাখবা? আমারে জ্বালাইয়া মারছে সারারাত। ওর জন্য একটুও ঘুমাতে পারিনি। আর কয়দিন থাকলে আমাকে বনজঙ্গলের পাগল বানিয়ে ছেড়ে দিবে। বিরক্তিকর মানুষ শুধু আমার চারপাশে। বলেই দরজাটা কপাট আওয়াজ করে খুলে দ্রুত গতিতে বের হয়ে গেল। উনার কথা শুনে আমার শাশুড়ি চোখ বাঁকিয়ে আমার দিকে তাকালো। ছেলের কথা শুনে মনে হয় বেশ অবাক হয়েছেন। আর আমাকেও তো উনার কোনোদিকে নাবালিকা মনে হচ্ছে না। তবে আমি বুঝলাম না আমাকে নিয়ে এমন কথা বললেন কেন? আমি তো রাতে তখনই ঘুমিয়ে গিয়েছিলাম। কিসের জন্য এমন আচরণ করে মানুষটা? তখন আমার শাশুড়িও কিছু বলতেছিল, বিদেশে এত ভালো অবস্থানে ছিলেন, বিয়েও করলেন। আবার হঠাৎ দেশে চলে আসলেন কেন? তাও সবকিছু ছেড়ে। ওই মেয়ে এখন কোথায় আছে? শেষচৈত্র ০৪। বিয়ের একদিন যেতে না যেতেই আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল। মাথার রক্ত কতটা টগবগে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে? আমি সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন, কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন। কিন্তু তিনি যে ছাড় দেওয়ার মানুষ না, তা মুখ দেখলেই স্পষ্ট ধারণা নেওয়া যায়। তিনিও বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন। আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমার শাশুড়ির বিছানার উপর বসলাম। আজকেই আমার বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আমাকে কেউ নিতে আসবে না, কালকে এখানে ছোটখাটো আয়োজন হবে, আর ফেরযাত্রা হবে। শাশুড়ির রুমেই কিছুক্ষণ একা একা পায়চারি করলাম। তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হলাম। বের হয়ে কিছুদূর যেতেই দেখতে পেলাম একটা 4 বয়সী বাচ্চার আঙুল ধরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স্ক বলা যায় না, আবার জোয়ানও বলা যায় না। আমার ননদের মতো বয়স। আমাকে দেখেই বলে উঠল, কি বউ, কই যাইতাছিলা? আমি অদ্ভুতভাবে মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা। কালকে যে আমাকে বলছিল অমিত আগে একটা বিয়ে করছিল, উনি সেই ব্যক্তি। আমি মুচকি হেসে বললাম, ওই আম্মার কাছে আইছিলাম। আপনি কই যান? উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল, তোমারেই দেখতে আইলাম। তা অমিতের আচার আচরণ কেমন দেখলা? এমনি পেছনে থেকে আমার ননদ দ্রুতবেগে আগাতে আগাতে বলল, রত্না নয়া বউয়ের লগে এত ফুসুর ফাসুর করবা না। তাইলে কইলাম ভাইয়ে তোমারে ঠাডাইয়া একটা মাইরা দিব। রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাগান্বিত করে তাকালো, অপমানবোধ স্পষ্ট। তারপর ঘটঘট আওয়াজ তুলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হয়তো ভাবছে আমি উনার সম্পর্কে কিছু বলেছি। কিন্তু আমি উনাকে মাত্রই সচক্ষে দেখলাম। উফফো! অমিতের বোনের জন্য কিছু প্রশ্ন করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেল। না হলে অমিতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যেত। আসলেই ঘটনা কি? এদিকে যাওয়ার জন্য কোনো ঘর খুঁজে পাচ্ছি না। অমিতের ভয় কেউ আমার আশেপাশে ভিড়তেও ভয় পাচ্ছে। রাতে যেখানে ছিলাম সেখানে যাওয়াটাকেও এখন সঠিক মনে হচ্ছে না। ওটা তো অমিতের ঘর, আর অমিত তো ইনডিরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল। এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম, কয়েকজন আমাকে দূর থেকে নজর করছিল কিন্তু সামনে আসতে সাহস করল না। এমনও হতে পারে অমিত সবাইকে সরাসরি মানা করে দিয়েছে আমার সাথে কথা বলতে। উনার কোনো গোপনীয়তা যেন ফাঁস না হয়। কিন্তু আমি যেভাবেই হোক জেনে ছাড়ব, আমাকে যতটা অবুঝ ভাবছে আমি ততটাও অবুঝ না। উনার রহস্য উদ্ঘাটন না করে আমি থামব না। উপায়ন্তর না দেখে শাশুড়ির রুমেই এসে বসলাম আবার। খাবারের সময় গিয়ে খেলাম। সারাদিনে অমিত আর এই ঘরে আসেনি। দুপুরের দিকে শুনছিলাম উনার বোনকে বলছে, চৈতি খেয়েছে? উনার বোন জবাব দিয়েছিল, জি খাইছে। রাত হলো। আমি এখনো ওই ঘরে যাইনি। শাশুড়ির সাথেই আছি। রাতের বেলা অমিত কি মনে করে যেন এলো। আমার শাশুড়ি তখন রান্নাঘরে। এসে দরজা থেকেই জোরালো গম্ভীর স্বরে বলল, আম্মার সাথে বেয়াদবি করবে না। কিছু করলে ভালো হবে না বলে দিলাম। তারপর আমার জবাব পাওয়ার আগেই হনহনিয়ে চলে গেল। কত অদ্ভুত মানুষে। বিজলির মতো আসে, বাজের মতো কিছু বলে, তারপর সাথে সাথেই উধাও হয়ে যায়।
রাত 10টার দিকে আমার শাশুড়ি এসে পানের বাটা নিয়ে বসলেন, পান বানাতে বানাতে বললেন, দেহ আমি পানের লগে কোন্ডা কোন্ডা কট্টুক কইরা খাই, বানাইয়া দিতে কইলে পারতে হইব। আমি মাথা নাড়িয়ে আগ্রহের সহিতই দেখলাম। পান সাজানো অবশ্য ব্যাপার না। পান সাজানোর পর ভাঁজ করে উনি মুখে পুরলেন। তারপর গালের এপাশ ওপাশ নিয়ে চিবুতে চিবুতে আমাকে বললেন, হুনু জামাইরা হয়েছে বউয়ের রতন। এই রতন অমূল্য। জামাইয়ের পাওয়ের তলেও শান্তি বুঝছ? আমি মাথা দুলিয়ে সায় দিলাম। এরপরেই উনি ধাঁচের সাথে বলে উঠলেন, তাইলে জামাইরে কষ্ট দিলা কেরে? হে চেইতা তোমারে আমার লগে থাকতে কইল কেরে? আমি ঢোক গিলে বললাম, আমার কোনো দোষ নাই আম্মা। উনারই তো মেজাজ চড়া। কিতা করে কিতা না, হুদাই আমারে দোষ দিয়া এনে দিয়া গেল। আরেকটা বিয়ার কথা গোপন কইরা আমারে যে বিয়া করছে, হেই দোষ দেহে না। আমি কইছি বইলাই খেইপা গেছে। আমার কথায় উনি চোখ লাল করে তাকালেন। জোর গলায় বলে উঠলেন, ও মাগো, হের লাইগ্গাই তো কই অমিতে এরম করলো কেরে? হে তো এক থাপ্পড়েই সোজা বানাইয়া ফালানোর কথা, কিন্তু এত চরম বেয়াদব মাইয়া, যাতা কইয়া ফালায়। আমি উনার কথা শুনে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, এই বাড়ির হগল লোক এক কিসিমের। আমার শাশুড়ি রাগে আরো কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল। মনে হয় বাকি রাগটা জমিয়ে রেখেছে অমিতকে বলার জন্য। আমি কিছু না বলে চুপচাপ পেছনে ঘুরে শুয়ে পড়লাম। আজকে ঘুম আসছে না, ভয় করছে। উনার সাথে জবাব দেওয়াটা আমার উচিত হয়নি। আসলেই বেয়াদবি করে ফেলছি না তো? কিন্তু অযথা আমাকে দোষ দিবে কেন? আমি তো কিছু করি নাই। অমিত বিয়ে করছে এটা আমি বললেই আমি বেয়াদব? ওরা গোপন করছে কেন তাইলে? বলে কই সম্বন্ধ পাকা করতে পারত। পরের দিন সকালে যখন আমার শাশুড়ি ঘুম থেকে উঠল তখন বলতে পারি, উঠে নামাজ পড়ছে। আমিও সাথে সাথে নিজ ইচ্ছেও উঠে পড়ছি। নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে জিকির করল। তারপর আমাকে কিছু না বলে রান্নাঘরের দিকে চলে অগ্রসর হলো। এদিকে আমিও পেছনে পেছনে গেলাম। যেভাবেই হোক উনাকে রাতের বিষয়টা ভুলাতে হবে, অমিতকে বললে যদি আমার উপর ক্ষেপে যায়। এমনি আমাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল, যেন বেয়াদবি না করি। এরপরও আমি বেয়াদবি করেছি শুনলে ছুরি দিয়ে জিহ্বাটাই কেটে ফেলবে। সব কাজ আমি আগ বাড়িয়ে করতে লাগলাম, দেখি মন জয় করা যায় কিনা। কিন্তু উনি একবারও আমার দিকে তাকায় না, কথাও বলতে চায় না। আমি জোর করে করে এটা সেটা করছি। এমন করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আমি নিজে থেকে একটা একটা করে গোছাচ্ছিলাম। তখনই দরজা দিয়ে দূর থেকে দেখলাম অমিত ব্রাশ হাতে নিয়ে বের হচ্ছে। আমার শাশুড়িও এটা দেখল, ধীরে ধীরে আমাকে রেখে চলে গেল। আমার বুক ধড়ফড় করছে, নিশ্চিত অমিতকে বলতে চাচ্ছে। আমি তরকারির কাঠি হাতে নিয়েই পা টিপে টিপে একটু এগিয়ে গিয়ে কান পাতলাম। যা ভাবছিলাম তাই হলো। আমার শাশুড়ি বলতেছে, অমিত বউ এইডা সুবিধার না। আমার লগে রাইতে রাখতে পারুম না। যেসব কথা কয়, কার লগে কেমনে কথা কওন লাগে জানেই না যেরুম। বেয়াদব। অমিত কি জবাব দেয় এটা যেন আমি শুনতে চাচ্ছি না, জানি নিশ্চয়ই খুব খারাপ জবাব দিবে। এরপর আমার সাথে কি হয় আল্লাহ জানে। কিন্তু আমার চিন্তা বদলে দিয়ে অমিত বলল, আম্মা তুমি কি বুঝো না? চৈতি এখনো ছোট। ওর কি এত কিছু বুঝার বয়স হয়েছে? একটু ছাড় দিয়ে চলবে না? এইটাও আমাকে বলে দিতে হবে? আর শুধু শুধু ও তোমার সাথে বেয়াদবি করবে কেন? আমার শাশুড়ি চুপ করে রইল। আমি কাঠি হাতে হাসিমুখে সরে আসলাম। আবার কাজে মন দিলাম। অমিতকে খুব ভালো লাগছে এখন। আমার শাশুড়ি বুঝতে পারেনি আমি যে উনার পেছনে পেছনে গিয়েছিলাম। তিনি মুখ ভার করে রান্নাঘরে প্রবেশ করলেন। আমি উনার দিকে তাকিয়ে আস্তে আস্তে চলে বের হয়ে গেলাম। অমিতের উপর একটা আস্থা পাইছি। আমি খুশিতে বলেই গেলাম ওই ঘরে নিজে থেকে আর না যাওয়ার শপথ নিয়েছিলাম। সব ভুলে উনার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতেছে। আমাকে দেখে বলল, আজকে তুমি রান্না করছো? আমি মাথা নেড়ে বললাম, হু আম্মার লগে। তারপর অমিত গামছাটা দড়িতে নাড়তে নাড়তে বলল, আম্মার সাথে সাথে থাকবে, দেখবে কদিনে সব শিখে গেছো। আমি পূর্বের খুশির চোটে আধিক্যতা করে বলে ফেললাম, আমি তো থাহি,
কিন্তু আম্মা জানি কিরম তোত্তারামি করে। ভালো করে কথা কয় না। অমিত রাগী চেহারায় আমার দিকে ফিরে ধমকের সাথে বলল, আম্মা তোত্তারা আচরণ করে মানে? আম্মা তোত্তারা আচরণ করে মানে কি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া করে? এমন কিছু করো কেন যাতে উনি এমন করবে? আম্মা যাই করুক তার নামে কোনো অভিযোগ তুলবে না। তুললে তোমার উপর আমার হাত উঠবে। বলেই রাগে গড়গড় করতে করতে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। ওখানে আম্মাকে ধমক দিয়ে বুঝে চলতে বলল, এদিকে আমাকে ধমকে বলল এমন কিছু যাতে না করি, যাতে উনি রাগ করেন। উনি আসলে অভিযোগ করার সুযোগ কাউকেই দিবে না? আমাকে মায়ের নামে কিছু বলতে দিবে না, মাকে আমার নামে বলতে দিবে না? খেয়াল করে দেখলাম উনার এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম সুন্দর। একপাক্ষিক নন কোনোদিকেই, প্রশ্রয় দেন না সেটার। দুদিকেই সমানতালে সম্মান বজায় রাখতে চান। শেষচৈত্র ০৫। আজকে রাতে কার সাথে থাকবো এ নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে শাশুড়ির কাছে দিয়ে এলো, এদিকে আমি গোপনে শুনে নিয়েছি শাশুড়ি আমাকে রাখতে পারবেন না। যা শুনেছি তা কি আমার ভুলে যাওয়া উচিত? অমিত তো পরিষ্কার বলে দিল তার মায়ের নামে অভিযোগ তোলা যাবে না। তবে তাই হোক, অভিযোগ তুলব না, যা বলেছে তাও ভুলে যাব। মান্য করে চলব। শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো অমিতের বিদেশ ত্যাগপূর্ব বিয়ের গোপন সত্য। এটা যেভাবেই হোক বের করতে হবে। বাকি সব কিছুতেই আমি স্বাভাবিক থাকব বলে শপথ করলাম। এখন দেখা উচিত আম্মা কি করছে। উনার প্রিয়পাত্রী হয়ে উঠতে হবে। আমি আমার শাশুড়ির সন্ধানে রুম থেকে বের হলাম। ভেবেছিলাম শাশুড়ি মা রান্না করার সময় যেমন আচরণ করছিল এখনো তেমন করবে। কিন্তু না, তুমুল পরিবর্তন। তাহলে কি অমিতের কথাটাকে উনি গুরুত্বশীত নিলেন? যে আমার বয়স কম, আমাকে ছাড় দিয়ে চলতে হবে? যাক তাহলে সবদিকেই ঠিক। আজকেও উনার সাথেই থাকলাম। তবে কালকের মতো না। আজকে রাতের পানটা আমি সাজিয়ে দিয়েছি, তারপর ঘুমানোর আগ পর্যন্ত মাথায় বিলি কেটে দিয়েছি। শাশুড়ি কোনো কিছুতে আপত্তি করেনি, বরং একবার বলেছিল তুমি ঘুমাইয়া যাও বউ। আমার এইসব লাগে না। এমনি ঘুমে ধরে। পরের দিন যথারীতি আমাদের বাড়ি থেকে মানুষ আসলো, কাছের আত্মীয় স্বজনরা সবাই আসছে, শুধু আসেনি আমার ভাই নাফিজ। এটা দেখতেই আমার হৃদয় ভেঙে দুটুকরো হয়ে গেল। একটা ভাই আমার। সে আমার শ্বশুর বাড়ি আসলো না তা আমি কি করে মেনে নেব? আর আসবেই বা কি করে? ওর কি আসার মুখ আছে? অমিত ওর সাথে যেই আচরণ করেছে, সে যদি এই জেদ ধরে রাখে মনে হয় না জীবনে অমিতকে আর দুলাভাই বলে ডাক দিবে কিংবা আশেপাশে ঘেঁষবে। অমিত সেদিন খুব খারাপ একটা কাজ করেছিল, সবকিছুকে কোনো রকম মেনে নিলেও, কিংবা যুক্তিসঙ্গত অল্প কারণ থাকলেও, ওর এই ব্যাপারটা নিতান্তই বাজে ছিল। যতদিন না অমিত নাফিজের কাছে এর জন্য নতজানু হবে ততদিন আমারও বিরাট দুঃখ থেকে যাবে। হ্যাঁ আমি ভাগ্য বলে এটাকেও মানতে চেষ্টা করেছি যে একজন পূর্বে বিয়ে করলেই সে পচে যায় না, যদি তার বর্তমান ভালো হয়। হয়তো ধীরে ধীরে আরও পাকাপোক্তভাবে মেনে নেব। শুধু অতীতের কোনো প্রভাব বর্তমানে না পড়ুক। যারা এখানে প্রথম এসেছে তারা বাড়ির আশপাশ ঘুরে দেখল। একদম বিকেলের দিকে অমিতসহ আমাকে নিয়ে রওয়ানা দিল। অমিত স্বাভাবিক। পাশের সিটে বসে ফোন ঘাঁটছে। আমার সাথে কোনো কথা বলেনি। কতটা অন্য প্রকৃতির স্বামী আমার। আমিও আমার মতো করে বাইরে তাকিয়ে আছি। তবে আমার ভেতরটা বেশ উৎফুল্ল, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির যাত্রাটা বোধহয় প্রতিটা মেয়ের জন্যই অন্য রকম আনন্দের। বাড়িতে পৌঁছে আমরা দুজন যখন গাড়ি থেকে নামলাম তখন কেউ আমাদেরকে আগ্রহের সাথে এগিয়ে নিতে আসেনি। কয়েকজন দূর থেকে তাকিয়ে আছে। অথচ গ্রামের প্রতিটা ফেরযাত্রার বরকে বেশ সাদরে গ্রহণ করতে দেখেছি আমি। তারা কি অমিতের বদরাগী আচরণের ভয়েই আগাচ্ছে না? ভাবছে, নাফিজের মতো তাদের সাথে কিছু করে বসে কিনা। অবশ্য উনি করতেও পারে, উনার নিজের বাড়িতেই তো সবাই উনার আশেপাশে ঘেঁষে না। অমিত যেমন এটাকে একদম পরোয়া করেনি আমিও করিনি। আমরা একা একাই ঘরে প্রবেশ করলাম। মার সাথে কথা বলেই আমি নাফিজকে খুঁজতে লাগলাম। সবখানে খুঁজেও নাফিজকে দেখতে পেলাম না। আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা নাফিজরে দেখতাছি না কেরে? ও কই? আম্মা আস্তে করে ফিসফিসিয়ে বলল, হে তোর নানাবাড়ি তো গেছে গা,
তোর জামাই যদ্দিন থাকবো তদ্দিন নাকি আইব না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। নাফিজ আর সামনে আসবে না। নাফিজ ছোট হলেও ইগোসম্পন্ন মানুষ। ভালোই করছে চলে গেছে, উনার সামনে না আসাটাই সম্মানের। তবে ওকে না দেখে আমার কলিজা হাহাকার করছে। 2 দিন ধরে ওর মুখটা দেখি না। আগে প্রতিদিন কোথাও বেরোনোর সময় টেনে ধরে ওর শার্টের বাকি অর্ধেক বোতাম লাগিয়ে দিতাম। এক সময় গলায় গলায় ভাব থাকতাম, আবার এক এক সময় ঝগড়ায় চিৎকার চেঁচামেচি করে একে অপরকে চিরশত্রু বলে প্রমাণিত করতাম। এদিকে অমিত একটাবারের জন্যও প্রশ্ন করল না নাফিজ কোথায়। কোনো রকম অনুশোচনা নেই মানুষটার। এত খারাপ আর অহংকারী কোনো মানুষ হয়? উনার কি মন নেই? উনি শুধুই মানুষের থেকে দূরে থাকতে চান। উনার মা ছাড়া মনে হয় না দুনিয়ার কারো সাথে উনি ভালো করে কথা বলেন। এমনকি ভালো মন্দ ছাড়া আমার আম্মার সাথেও এসে কোনো কথা বলেনি। আম্মা ভীতু চেহারায় জিজ্ঞাসা করেছিল, জামাই আপনের আম্মা ভালা আছেনি? আর আমার মাইডাটা বুইঝা 2 দিন চলতারছেনি? উনি বেরসিক মুখে জবাব দিয়েছিলেন, থাকতে থাকতে পারবে। আগের প্রশ্নটা যে ছিল উনার আম্মা কেমন আছে, সেটার জবাবও দেননি। এখন সমস্যা হলো আমার, কেউ উনার সামনে আসে না। খাবার দাবার থেকে শুরু করে সব আমাকে জিজ্ঞাসা করে করতে হয়। আমার চাচাতো বোনরা পর্যন্ত উনার সামনে আসেনি। যেই মেয়েগুলো একসময় বলতো, চৈতি তোর জামাই বিয়ার পরে যখন আইব, দেহিস যাওয়ার সময় পকেট হাতরে গাড়ি ভাড়াও পাইতো না। একবারে ফকির বানাইয়া ছাড়ুম। এসব ভাবতেই মনে হয় 810টা মানুষের মতো আমার নতুন জীবনের শুরু অস্বাভাবিক। হয়তো পুরো এলাকায় আমিই এক পোড়াক পালি। রাতে ঘুমানোর সময় আমি শুধু এদিক ওদিক ঘুরছিলাম। আমাদের দুজনের জন্য কোনার রুমটা গুছানো হয়েছে। অমিত আসার পর থেকে ওই ঘরে আছে। কিন্তু আমি কোথায় থাকব? রুমটা বেশ ছোট, নিচেও তেমন ফাঁকা জায়গা নেই। ওখানে তো শাশুড়ির সাথে ছিলাম, কিন্তু এখানে? আম্মাকে বললে বিষয়টা জটিল হবে না? আমি বেশ দুটানা নিয়ে উনাকে বললাম, আমি কি তা আম্মার সাথে থাকুম? অমিত চোখ বড় করে বলল, দূর পাগল তুমি, আমাদের বাড়ি আর এটা কি এক নাকি? আমি নীরব থাকলাম। আম্মাকেও আমার 2 দিনের ভেতরকার করুণ যন্ত্রণাগুলো জানালাম না। জানালাম না উনার পূর্ব বিয়ের সংবাদ। আম্মাই একদিন বলেছিল, জামাইর বাড়ির কথা বাপের বাইতো কইবার সুযোগ দিলেই মাইয়াদের সাবাস বাইরা যায়, কিন্তু যেই মাইয়া বুইঝা ধৈর্য ধরতে পারে হেই মাইয়া ওই পরে সবার থেইকা সুখী হয়। কথাটা মাথায় গাঁথা ছিল। কেননা আমিও এটা উপলব্ধি করতে পারি আমি এসব বললে আম্মা ইমোশনাল হয়ে যাবে। আমার সাথে সমপরিমাণ দুঃখ প্রকাশ করবে, আর মায়েরা কখনো মেয়েকে দুঃখের বন্যায় ভাসতে দিতে চায় না। হয়তো তখন আম্মার আবেগ বিদারক কথা আমার মনকে ছোট করে দিবে। আমি আর সংসারে ধৈর্যের সাথে মনোনিবেশ করতে পারবো না। তার চেয়ে ভালো ভেতরেই সব চাপিয়ে নেই, দেখি কি হয়। রাতে অমিতের সাথেই ছিলাম, খুব গুটিসুটি মেরে টিনের পাশ ঘেঁষে। অবশ্য কয়েকবার বলছিল মধ্যে শুতে, উনি একপাশে সরে আসবেন। কিন্তু আমি শুনিনি। অমিত আগেই বলছিল পরের দিন সকাল সকাল চলে যাবে। গিয়ে সে তার দোকানে বসবে। তার উপরে তো কথা বলার কেউ নেই, তাই আম্মাও জোর করল না। সকালের খাবার দাবারের পরেই আমরা চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। অমিত নিজের জিনিস গুছিয়ে আমাদের বাইরে টিউবওয়েলে হাতমুখ ধুতে গেছে। এদিকে আমি শাড়ি পরছি, সাথে হালকা সাজগোজ। এর উপরে এখন আবার বোরকা পরব। বোরকাটা দড়ি থেকে টেনে গায়ে জোড়াতে যাব তখনই অমিতের ফোন বেজে উঠল। আমি তাকিয়েও আবার ফিরলাম। বোরকা পরে হিজাব হাতে নিলাম। এত মধ্যে আবার ফোন আসলো। আমি উনাকে বাইরে ডাকতে চেয়েও না ডেকে ভাবলাম, রিসিভ করে বলে দেই উনি ঘরে নেই। আসলে ফোন দিবে, এটা ভেবেই রিসিভ করলাম। কিন্তু কিছু বলার আগেই একটা পুরুষ কণ্ঠে ওপাশকে জানি বলে উঠল, অমিত তোর আগের বউ যে সুমনা, হে তো তোর বিয়ার খবর পাইয়া খুব খেইপা গেছে, আজকা মনে হয় আইতাছে। এই মাইয়া দেশে আইলো কবে খবর পাইলাম না তো। এই কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো। তবুও কাপা হাত কাপা গলায় বললাম, হেরে আইতে দেন। আমার কণ্ঠ শুনে লোকটা সাথে সাথে কেটে দিল। আর ফোনটাকে বিছানার উপর রাখার পরেই অমিত রুমে প্রবেশ করল। আমি হিজাবের পিন লাগাতে লাগাতে বললাম, আরে জানেন আমার সতীন সুমনা আইতাছে আজকা।
এটা বলার পর আয়নার মধ্যেই আমার পানিভর্তি ঝাপসা চোখে দেখলাম মুহূর্তেই অমিতের মুখ অগ্নিমূর্তি ধারণ করেছে। শেষচৈত্র ০৬। নিজের পূর্ব বিয়ের প্রসঙ্গটা সামনে এলেই অমিত রেগে যায়। এই যেমন এখন তার আগুন চোখ দেখে মনে হচ্ছে মুহূর্তেই আমাকে ভস্ম করে দিবে। তবুও সত্য স্বীকার করবে না। আচ্ছা, উনি পুরো বিষয়টা বুঝিয়ে বলতেও তো পারে, তাই না? শুধু শুধু খারাপ আচরণ করতে থাকে কেন? কেন উনি এতটা অস্বাভাবিক? তবে আজকের এই ঘটনার পরে কিভাবে অমিত সুমনাকে অস্বীকার করবে, জানি না। শুধু আমাকে একটা বিষয় খুব ভাবাচ্ছে, সেটা হলো উনি কি কখনো সুমনা নামক মহিলার উপর নিজের এমন খারাপ আচরণ দেখায়নি? তবুও এখানে আসার মতো দুঃসাহস করল কি করে? সুমনা এসেই বা অমিতের সামনে দাঁড়াবে কিভাবে? সেই পরিমাণ সাহস কোথায় পাবে সে? অমিতই বা কেন ওই বিয়ের নাম শুনলে রেগে যায়? এদিকে অমিত আমার মুখে সুমনার আসার কথা শুনে রাগের শেষ চূড়ান্তে পৌঁছে গিয়েছে, সাথে সাথে রুমে এসে খপ করে নিজের মোবাইলটা হাতে নিয়ে বলল, এত সাহস তোমার? আমার মোবাইলের কল রিসিভ করো। আমি মুখ ঘুরিয়ে উনার দিকে ফিরে বললাম, হুম করছি তো। কইছি দুজন একলগে মিলমিশে এক স্বামীর সংসার করুম। একদম বইনের লাহান গলায় গলায় ভাব লইয়া চলুম। আমার শুনে অমিতের নাক রাগে ফুলে উঠল। চোখের সাদা অংশ অদ্ভুতরকম লাল হয়ে গেছে সাথে সাথে। উনি নিজের হাতে থাকাটা মোবাইলটা তীব্র রাগের সাথে মেঝেতে শক্তভাবে নিক্ষেপ করল। এটা সাথে সাথে ভেঙে গুঁড়ো হল। তারপর ড্রেসিংয়ের উপর থেকে মাটির টবটা তুলে আয়নায় জোরসে ছুঁড়ে মারল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, ভেতরটা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। তবে যা ভেবেছিলাম তা হয়নি। আয়নার মাঝ বরাবর ফেটে গেলেও ভেঙে পড়েনি। কিন্তু উনি এটা কি করে বসল? একটাবার কি ভাবা উচিত ছিল না আয়নাটা তার নয়? নিজের মোবাইল ভাঙছে ভালো কথা, আরেকজনের জিনিস কেন ভাঙবে? আমার সারা শরীর কম্পনে বেগতিক হয়ে উঠছে। আর উনি সে রাগে ফুঁসছে। পারলে হয়তো আমাকেই ছুঁড়ে মারত। কিন্তু সেই জেদটা অন্যভাবে দেখিয়েছে। আমি চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেলাম। এখানে থাকলে আরো কি কি জানি ভেঙে ফেলে। তাই তাড়াতাড়ি এই বাড়ি ছাড়তে হবে। আম্মার রুমের দিকে গেলাম। আম্মার কাছে গিয়ে কান্না আড়াল করার চেষ্টায় বললাম, আম্মা আমরা জামুগা এখন। আর ওই রুমের আয়নাটা ভাইঙা গেছে। ভুল কইরা আমার হাত ছিটকা ফুলের ভারী টপটা যে ওটা আয়নাত ধাক্কা খায়ছিল। তাই অনেকটা ফাইটা গেছে। মন খারাপ কইরো না এইডার লাইগা, আয়নাটা আব্বারে বইলা বদলাইয়া ফেলল। আম্মা আমার চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকালো। আমি বুঝতে পারছিলাম অজুহাতটা আম্মার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। হবেই বা কি করে? টব ছিটকে আয়নায় পড়ে কিভাবে? আমি গুছিয়ে মিথ্যাটাও বলতে পারি না। তবে আম্মা কোনো প্রকার শব্দ করল না। উনিও তো জানে কেমন মানুষের কাছে মেয়েকে তুলে দিয়েছেন। মুখ ভার করে বলল, আইচ্ছা যা। সাবধানে চলিস। বুইঝা থাহিস। আমি গিয়ে ব্যাগ হাতে তুলে নিলাম। অমিত বড় ব্যাগটা হাতে নিল। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। আম্মা পেছনে দাঁড়িয়ে আছে, আম্মাকে অমিত বলে বের হয়নি। তবুও আম্মা নিজে থেকে বলল, বাজান মাইয়াডা ছোট তো, অন্যায় করলে বুঝাইয়েন। ভালা থাইকেন, আবার তাড়াতাড়ি আইয়েন। অমিত আম্মার দিকে ফিরে শুধু মাথা নাড়ল একটু। এরপর আমাকে ফেলেই সামনে হাঁটতে লাগল। আব্বা ক্ষেতের কাজে গেছে ভালোই হয়েছে, না হলে আম্মার সাথে আব্বাও আমার যাত্রাকালে আবার আমার বরের রুক্ষ ব্যবহারটা দেখত। উনার সাথে একদম কথা বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। শুধুমাত্র ফোন রিসিভ করাই আমার গরিব বাবার কেনা আয়নাটা ভেঙে দিল। নিজের মোবাইলটাও ভেঙে ফেলল। সেটা বাদ দিলাম, কিন্তু এতটুকু সেন্স ছিল না? কত কষ্টের টাকায় বাবা এটা আমাদের জন্য কিনেছিল। যখন ঘরে ফিরে দেখবে, না জানি বাবার বুকটা কি ভয়ঙ্করভাবে জ্বলে উঠবে। সামান্য আয়নার জন্য না হোক, আমার কথা ভেবে হলেও যন্ত্রণা অনুভব করবেন। এদিকে বাড়িতে গিয়েই চিৎকার করে অমিত বলল, আম্মা বাইরে আসো। রফিক কিছু বলছে তোমারে? আমার শাশুড়ি অবাক চোখে বলল, না তো কিতা কইব। অমিত ব্যাগটা নিচে ধপাস করে ফেলে দিয়ে বলল, ডেকে আনো রফিককে। ফোনের ওপাশে কে কথা বলে সেটা না শুনেই কেন তোড়তাড়ি করে সব কথা বলে, সেটার শিক্ষা দিতে চাই। আনো ওরে যাও। যাও আম্মা।
আমার শাশুড়ি অমিতের ধমকে আর চোখে তাকাতে তাকাতে রফিকদের ঘরের দিকে যেতে থাকল। আমি বিড়বিড় করে উচ্চারণ করলাম, সত্য কি গোপন রাখন যায়? অমিত আমার দিকে তাকিয়ে জোরে কিছু বলতে গিয়েও কেন জানি থেমে গেল। সরাসরি আমার উপর রাগ দেখায় না, এখনো দেখায়নি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব মিটিয়ে নেয়। আচ্ছা, আমি উনার কাছে কি এমন বাধ্যতার? সরাসরি কিছু বলে না কেন? এমন চরিত্রের মানুষ এইটুকু বিরক্তিকর ভালো মানুষই ধরে রেখে আর কি করবে? অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই মাথা নিচু করে রফিক এসে দাঁড়ালো। অমিত নিজের কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা তোর হা? রফিক মাথা তুলে বলল, আমার পেছনে দেখুন। অমিত তাকালো, সাথে আমিও পেছনে তাকালাম। দেখলাম আটসাট পোশাকে আবৃত একজন সুন্দরী মহিলা হনহন করে এগিয়ে আসতে চাচ্ছে। কিন্তু আমার শাশুড়ি বাধা দিচ্ছে। কিন্তু তার সাথে পেরে উঠছে না। অমিত চোখ নিচু করল। হয়তো কি বলবে ভাবতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। অসম্ভব সুন্দর মেয়েটা, সেই কি তাহলে সুমনা? মেয়েটা আমার কাছাকাছি এসেই বলল, এই মুখ খোল তুই, আমি দেখতে চাই তুই কেমন সুন্দর। যার জন্য অমিত আমার শেষ কথাটাও শুনল না। বলেই আমার হিজাব টেনে খুলে ফেলল। এটা দেখে অমিত চোখ তুলে এক পা এগিয়ে বলল, যা কথা বলার আমার সাথে বলুন, আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে আপনাকে আমি এখানেই পুঁতে ফেলব। সুমনা হাসির তোড়ে বলল, জিডি করে আসছি। আমার কিছু হলেই তোমার 14 গোষ্ঠী জেলে পচে মরবে। অমিত আরেক পা এগিয়ে বলল, আপনার কোনো প্রকার ভয় আমাকে আগেও কাবু করতে পারেনি, এখনো পারবে না। ফিরে যান ভালোই ভালোই। আমি অবাক হয়ে দেখছি অমিতের বদল রূপ। কত সুন্দর করে বুঝিয়ে কথা বলছে। তাও আপনি সম্বোধনে। কিন্তু মেয়েটা হুঙ্কার ছেড়ে বলে উঠল, এই মেয়েকে কেন বিয়ে করলে? তোমার হাঁটুর সমান একটা মেয়ে। কিসে কম ছিলাম আমি? ওকে তো পিষে মেরে ফেলতে ইচ্ছে করছে। বলেই সুমনা আমার দিকে হাত বাড়াতে চাইল। কিন্তু তার আগেই অমিত সুমনার হাত ধরে ফেলল। আর তার রাগটাকে কোনো রকম দাঁত খিচিয়ে আটকানোর চেষ্টায় বলল, সুমনা ম্যাম, আপনি কেন ভুলে যান ওটা কোনো বিয়ে ছিল না। শুধুই একটা চুক্তিতে স্বাক্ষর ছিল। আপনিও তো মানেননি সেই বিয়ে। তাহলে পরবর্তীতে কেন অধিকার চান? এখন আমার বিয়ের পরেই কেন আসলেন? যেখানে আপনার কোনো স্থান নেই। সবকিছু ছেড়ে চলে এসেছি না আমি? আপনি থাকছেন না কেন? আর আমার স্ত্রীকে দ্বিতীয়বার তুই বলার সাহস করবেন না। তাকে আমি ভালোবাসি। তাই তাকে কোনোভাবে আঘাত করলে আপনাকে আমার আসল রূপটা দেখাবো, যা আপনি ছাড়া সবাই দেখেছে। আমি হা করে শুধু শুনছি। কিন্তু কিছুই বুঝতে পারছি না। শেষচৈত্র 07। অমিত আমাকে ভালোবাসে এই কথাটা বেশ জোরালো কণ্ঠেই তার প্রথম স্ত্রীকে বলল। অথচ আমার কাছে এটাকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বাক্য। অমিতের মতো মানুষ ভালোবাসতে জানে? কিভাবে সম্ভব? কিন্তু এটার সম্ভব অসম্ভবের ফলাফল স্থির রেখে আমি শুনলাম সুমনা মেয়েটা তোড়জোড় করে বলছে, অমিত আমার হাত ছাড়ো। ঠিক আছে, আমি এই বাচ্চা মেয়েকে কিছু করব না। শুধু তুমি ওকে মুক্তি দিয়ে আমাকে স্ত্রীর সম্মানে মেনে নাও। অমিত সুমনার হাতটা ছিটকে ছেড়ে দিয়ে বলল, আরেহ মুক্তি তো আপনার প্রাপ্য ম্যাম, যা বহু আগেই দিয়ে এসেছি। আর চৈতি হলো আমার পাঁজর। নিজের জন্য হলেও ওকে যত্নে আগলে রাখতে হবে। এবং সবকিছুর বিনিময়ে তাকে আজীবন আমার মধ্যেই আবদ্ধ থাকতে হবে। আমি অবাক হয়ে শ্রবণ করে যাচ্ছি অমিতের মুখের অসম্ভাব্য কথাগুলো। ভেতরে চলছে একটা আশঙ্কাজনক পূর্ণতার ঝড়। অদ্ভুত সুন্দর সেই অনুভূতি। কিন্তু অমিতের মুখে এমন কথা সুমনার গায়ে আরো আগুন ধরিয়ে দিল। সে ভয়ঙ্কর চোখে হাত দুটো নিষ্পিস করতে করতে আমার দিকে তাকালো। পারলে এখনই মেরে ফেলবে যেন। অমিত সুমনার সেই দৃষ্টিকে খেয়াল করে তাচ্ছিল্যের সাথে বলল, ওর দিকে এভাবে তাকাবেন না আপনি। আপনার কুদৃষ্টি আমার স্ত্রীর উপর না পড়ুক। এটা শুনতাই সুমনা কাঁদো কাঁদো চোখে অমিতের দিকে এগিয়ে গেল। আমি যা বুঝতেছিলাম সে অমিতকে জড়িয়ে ধরতে যাচ্ছে, কোনোভাবে হলেও মন গলাতে পারে কিনা। আমার ভেতরে তখনই কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম, সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু 10 সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম অমিত তার বাম হাত দিয়ে আমার মুখটা তার বুকের সাথে লেপ্টে ধরেছে। আমি আচমকা চোখ খুলে দেখলাম সুমনা উনার কাছে আসার আগেই উনি আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন।
সুমনা কয়েক পা পিছিয়ে গেল, আর অমিত চোখ দুটো একটু নিচু করে আমাকে বলল, চৈতি তুমি তাকাবে না ওইদিকে, এক অশুভ মানুষের অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে, সেটা আমি সামলাবো। বলেই উনি আবার সুমনাকে বলল, আপনি শুনুন, মিস সুমনা, পৃথিবী উল্টে গেলেও অমিত কোনোদিন আপনাকে মেনে নিবে না। সে আপনি যাই করেন না কেন, অযথা সময় নষ্ট না করে চলে যান, এটা আপনার এবং আমার দুজনের জন্যই মঙ্গলজনক। আমার কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে, বিশালদেহী মানুষটার বুক পর্যন্ত কোনো রকম আমার মাথা পৌঁছেছে। আমিও বাধ্য মেয়ের মতো মুখ গুজে আছি। প্রতিটি বাক্য উচ্চারণ করতে অমিতের বুকে যে কম্পন হচ্ছে তা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এমন অপূর্ব সুন্দর আশ্রয় জুটলে দুনিয়ার কোন ভয় আমাকে গ্রাস করবে? আর কোন অশুভ শক্তি আমাকে কাবু করবে? আমি তো সবচেয়ে বেশি নিরাপদ। এদিকে সুমনা আশেপাশে তাকিয়ে দেখল কিছু দূরে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু কোনো এক অজানা ভয় কেউ কাছাকাছি আসছে না। সুমনা তাদের দূরে থাকার রহস্য ধরতে পারল না। এখানে আছে শুধু রফিক আর অমিতের মা। সে কিছুক্ষণ চিৎকার করে করে মানুষজন ডাকল, কিন্তু কেউ আসলো না। যার দিকে উদ্দেশ্য করে ডাকতে চায় সেই সাথে সাথে উধাও হয়ে যায়। কেই বা আসবে অমিতের ব্যাপারে নাক গলাতে? অথচ মেয়েটা এখনো বুঝতে পারছে না অমিত মানুষ হিসেবে কতটা নির্দয় আর খারাপ মেজাজের। সুমনা মানুষের সাহায্য না পেয়ে দিশা হারিয়ে ফেলল যেন। এবার সে আমার শাশুড়ি কাছে চলে গেল, আর অনুনয় করে বলতে লাগল, প্লিজ মা, আপনার ছেলেকে একটু বুঝান। শত হোক আমি তার প্রথম স্ত্রী ছিলাম। আমি তখন ওকে বুঝতে পারিনি, ওর সাথে অনেক খারাপ করেছি, যার ফল এখন ভোগ করছি। প্লিজ শুধু একটা সুযোগ দিতে বলুন। আর আমাদের তো কোনো ছাড়াছাড়িও হয়নি, শুধু একটু দূরত্ব হয়েছিল। আমার শাশুড়ি ভয়ে জবুথুবু হয়ে আছে। কেননা উনি জানেন যেই ছেলে সুমনা কিংবা তার কোনো ইঙ্গিতে শুনলেই হুলস্থুল কাণ্ডে চারপাশ আতঙ্কিত করে ফেলে, সেই ছেলের সামনে এই মেয়ের সাথে কথা বলাও বিপজ্জনক। সে মাকেও ছাড় দেওয়ার ছেলে নয়। কিন্তু সুমনার অনুরোধ থামছে না। হাতে কাঁধে হাত রেখে বলে চলেছে, মা একটা সুযোগ দিতে বলুন আমায়। আমাকে সাহায্য করুন। অমিত এবার আমার মাথা উঠিয়ে বিরক্ত চোখে একবার সুমনা দেখল। তারপর আমার হাত ধরে ঘরে নিয়ে চলল। সুমনা বাইরে আমার শাশুড়িকে এসব বলার অবস্থায় যখন দেখল আমাকে নিয়ে ভেতরে চলে যাচ্ছে তখন সে দৌড়ে ভেতরে আসতে চাইল, কিন্তু অমিত গিয়েই সাথে সাথে সামনের দরজা বন্ধ করে দিল। আমি চাপা স্বরে বললাম, আম্মা আইতো না? অমিত তার ঠোঁটে আঙুল দিয়ে বলল, একদম চুপ। তুমি কোনো কথা বললে খবর আছে। আম্মা বাইরে বসে ওই মহিলার কীর্তন শুনুক। আমি এমন অবস্থাতেও আমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেশ বুঝলাম। তাহলে এই মানুষটার ভালোবাসা শুধু আমার না, পূর্বে এই ভালোবাসার আর কোনো ভাগ হয়নি, শুধু একটা দুর্ঘটনা ঘটেছিল। অমিত ভেতরে এসে আমাকে ছেড়ে নিজের রুমে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে ভাবছি নিজেকে এখন এত সুখী মনে হচ্ছে কেন? ঘণ্টাখানেক আগেই না উনার আচরণে আমি হু হু করে কাঁদছিলাম। আমার একটুও জানতে ইচ্ছে করছে না কিসের চুক্তিতে উনি প্রথমবার বিয়ে নামক কিছুতে আবদ্ধ হয়েছিলেন, শুধু মনে হচ্ছে আমি অপূর্ণ নয়। ১.৫ ঘন্টা পেরিয়ে গেল। আমি ভেতরে এদিক ওদিক পায়চারি করছি। আর অমিত নিজের বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। একবার জানালা দিয়ে উঁকি দিয়ে সুমনাকে দেখার চেষ্টা করছি, আবার গিয়ে অমিতকে দেখছি। সুমনা উঠানে পা ছড়িয়ে বসে আছে। পাশেই একটা শুকনো গাছের উপর আমার শাশুড়ি গালে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে আছে। রফিককে আশেপাশে দেখা যাচ্ছে না। বোধহয় চলে গেছে। ৩ ঘন্টা চলে গেল। দুপুর হয়েছে, অমিতের আজকে দোকানে যাওয়ার কথা থাকলেও এই অবস্থায় আর যায়নি। এদিকে আম্মার কথা ভেবে অমিত উঠে বসল। আমার দিকে তাকিয়ে বলল, এখনো কি সে যায়নি? আর আম্মা? আমি মাথা নেড়ে বললাম, না এখনো যায়নি, আর আম্মাও বসে আছে। অমিত হনহনিয়ে গিয়ে দরজা খুলে ডাকল, আম্মা তুমি ঘরে আসো। আমার শাশুড়ি উঠে আসার আগেই সুমনা দৌড়ে আসতে লাগল। বারান্দায় পা রাখতেই অমিত দরজার বাইরে কাঠের টুলটাকে একটা জোরে লাথি দিয়ে সুমনার দিকে ছুঁড়ে মারল। সুমনা তৎক্ষণাৎ সরে যাওয়ায় সেটা তার পায়ে পড়েনি। কিন্তু চোখ বড় করে তাকিয়ে আছে। হয়তো অমিতের এমন রূপ সে আগে আর দেখেনি। তবুও সে ভয় না পেয়ে বারান্দায় উঠে এসে বলল,
তোমার এত বড় সাহস? তুমি আমাকে আঘাত করতে চাইলে? আমি যে এর জন্য তোমাকে নির্যাতন মামলায় ধরিয়ে দিতে পারি জানো? অমিতের চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। সুমনার দিকে এগিয়ে এসে তার গালে সর্বোচ্চ শক্তিতে একটা থাপ্পড় মেরে বলল, যা গিয়ে যেমন চায় কর। সম্মানের স্থান রাখলি না তুই, আর নির্যাতন, সেটা তো তুই করেছিলি আমার উপর, পাক্কা 1.5 বছর। আমাকে অমানুষ বানিয়ে দিয়েছিস তুই। আমার এককালের কোমল হৃদয়টাকে পাথরে রূপান্তর করেছিস। তুই এখন অযথা নির্যাতন মামলা দিবি আমার নামে? এর একটা কারণ লাগবে না? আর আমিও মিথ্যা মামলায় ফাঁসার চেয়ে অন্যায় করেই ফাঁসি না? বলেই গালে হাত বুলাতে থাকা সুমনার 2 গালেই পরপর আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। ফর্সা লাল প্রথম থাপ্পড়ে লাল হয়ে গেলেও পরেরগুলোতে গালে রক্তের ছোপ স্পষ্ট হয়ে এলো। সুমনা কাঁদতে কাঁদতে বলল, তুমি অমিত তো? শেষচৈত্র 08। সুমনার চোখে মুখে এবার ভয় স্পষ্ট। বিড়বিড় করে বলে যাচ্ছে, না না, আমি ভুল জায়গায় এসে পড়েছি, এটা অমিত হতে পারে না, কোনোভাবেই না। তার গালে অমিতের আঙুলের ছাপ ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। কিন্তু সে সেই আঘাতের দিকে ভ্রুক্ষেপ না করে বলছে, আমি বিশ্বাস করি না এটা সেই অমিত, প্লিজ আমাকে আমার আসল অমিতের কাছে নিয়ে চলো। পাগলের মতো সুমনা বিলাপ করছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তাকে ধরতে যাওয়ার সাহসও পাচ্ছি না। আমার শাশুড়িও এখানে নীরব দর্শক, সুমনার প্রতি কোনো প্রকার দয়াশীলতার লেশমাত্র দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তিনি নিজেও সুমনার উপর ক্ষুব্ধ। হয়তো তার সম্পর্কে উনি কিছুটা হলেও জানেন। তবে আমার কেন জানি মায়া লাগছে, কখনো সচক্ষে কারো দ্বারা কাউকে আঘাত পেতে দেখিনি বলে হয়তো। একটু সাহস সঞ্চয় করে নিজের স্থির পাটা একটু বাড়াতে যাব তার আগেই অমিত তার হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে আমার বাহুতে ধাক্কা দিল। ইশারা করল ভেতরে যেতে। তারপর আম্মাকে এক হাতে আর আমাকে অন্য হাতে ধরে ভেতরে ঢুকালো আর দরজার 2 কপাটে ধরে বলল, আবার দরজা খোলে যদি আপনার মুখ দেখতে পাই, তাহলে ভালো হবে না বলে দিলাম। সুমনা চোখ তুলে বলল, এতক্ষণ কি আমার সাথে ভালো হয়েছে? অমিত বিরক্তিকর গলায় বলল, ভালোই ভালোই চলে গেল, ভালোই হতো। বলেই অমিত আওয়াজ করে দরজা বন্ধ করে দিল। ভেতরে গিয়েই বলল, চৈতি খিদে পেয়েছে, খাবার দাও। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আপনি খাইবেন এখন? দুপুরের লাইগ্গা কি রাঁধছিলেন? আম্মা মাথা ঝাঁকিয়ে বলল, সকালের রান্দা ভাত আর পুঁটি মাছের ঝোল। এইসব অমিত খাইবনি? আমি ভিতরে আইতা পারলে এক্ষণে রানতাম। অমিত আম্মার দিকে তাকিয়ে বলল, যা আছে তাই দিক, সমস্যা নাই। তুমিও আসো আম্মা। আমার শাশুড়ি পেছনে একবার তাকিয়ে ভেতরে চলল। সুমনার কান্নার আওয়াজ ভেতর থেকেও শোনা যাচ্ছে। কিন্তু অমিতের সেদিকে কোনো খেয়ালই নেই। চুপচাপ সুন্দর মতো খেয়ে রুমে চলে গেল। এদিকে এতক্ষণ সুমনার ব্যাপারে জানার ইচ্ছে কম থাকলেও এখন কেন জানি অমিতের ব্যাপারে জানার ইচ্ছে তীব্র হয়েছে। ওর খারাপ চরিত্রের সূচনাটাকে কেমন যেন গোলমাল মনে হচ্ছে। নিশ্চিত এটা জন্মগত নয়, কোনো কারণে সে এমন রূঢ় মানসিকতার হয়েছে, সেটার পেছনে যে সুমনার হাত আছে সেটা আমি বুঝতে পারছিলাম। তাই খুব জানতে ইচ্ছে করছে পুরো ব্যাপারটাকে। কিন্তু এই ব্যাপারে অমিতকে প্রশ্ন করা যাবে না। একে তো সুমনার নাম শুনলেই তেলে বেগুনে হয়ে উঠে, অন্যদিকে উনার আবার সকাল থেকে মেজাজ গরম হয়ে আছে। আমি এদিক ওদিক ঘুরতে থাকলাম। গ্রামের বাড়িগুলোতে দিনের বেলা সামনের দরজা বন্ধ থাকলে দম বন্ধ লাগে। মনে হচ্ছে কবরে আছি। একে তো চৈত্র মাস, তপ্ত রোদ্দুর। সেখানে আবার বিদ্যুতিক আলোয় ঘরবন্দি। এই আলোটা দিনের বেলা চোখের জন্য ঠিক পোষায় না। সুমনার ব্যাপারে আম্মা কিছু জানতো কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কিন্তু উনার বেরসিক গম্ভীর মুখ দেখে সেটা করতে ইচ্ছে হচ্ছে না, কি জবাব দিয়ে বসেন। আমি খেয়াল করছিলাম অমিতের চেয়ে উনিই বেশি গাম্ভীর্যভাব করে আছেন। আমি কয়েকবার সুমনার গুনগুনিয়ে কান্না শুনলাম। তারপর কোনো উপায়ন্তর না দেখে ভাবলাম অমিতের কাছেই যাই। আমি আমার শাশুড়ির রুম পেরিয়ে যেতে চাইব তখনই উনি আমাকে ডেকে বললেন, বউ ভিতরে আইও। আমি যেতেই উনি বললেন, চৈতি জানো সুমনা ক্যাডা? আমি উৎসুক দৃষ্টিতে বললাম, না ক্যাডা? তিনি বললেন, সুমনারে অমিত কেরে আপনি আপনি কইরা ম্যাডাম ডাক্তাছিল সেইডা জানো? আমি একটু ভেবে বললাম, মালিক আছিল নাকি তা? উনি হেসে বললেন,
না, মালিকের মাইয়া আছিল। আমি অবাক হয়ে বললাম, উনি তো বাঙালি। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, এরাও প্রথম প্রবাসীই আছিল। তবে মেলা আগেই ওখানকার নাগরিকত্ব পাইয়া গেছে। মেলা বড়লোক, মেলা মানুষ ওদের ওইখানে কাম করে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। কি বলে এসব? এমন একটা মেয়ে এমন জায়গায় এসে কান্না করতেছে? আর অমিত? এত মারাত্মক। কতটা নির্দয় ব্যবহার দেখাচ্ছে। আমি আরো কিছু জানতে চাইলাম। কিন্তু আমার শাশুড়ি বলল, আমারে তেমন কিছু জানায় নাই। অল্প অল্প শুনছি মাইনষের কাছে। কেরে জানি মনে কয় ওর সাথে খুব খারাপ করছে। দেশে আউনের পরেই আমি আমার ছেলেরে চিন্তা পারছিলাম না। শুধু একবার জিগাইছিলাম, তুই নাকি বিয়া করছিলি? অমিতের ডাইনিং টেবিলটা উল্টাইয়া নিচে ফেলে কইছিল, আরেকদিন বিয়া করছিলি শব্দটা কইলে হের বানানো এই ভিটা নিজ হাতে কোপাইয়া ভাইঙা নাকি বাড়িতে যাইবগা। আগের বিয়ার কথাটা কইলেই অমিত নিজের হুঁশ হারাইয়া ফেলে। এটা শুনে আমি যেন কি একটা ভাবলাম। তারপরই বললাম, আম্মা আপনের মোবাইলটা একটু দেইন না। বাড়ি তো ফোন দিমু। উনি হাত বাড়িয়ে উনার বাটন ফোনটা আমাকে এগিয়ে দিল। আমি আব্বার নাম্বারে ফোন লাগালাম। জানি আব্বা ক্ষেত থেকে না ফিরে থাকলে মোবাইল আম্মার কাছেই আছে। রিং বাজার কিছুক্ষণ যেতে আম্মা রিসিভ করে বলল, হ্যালো। আমি আস্তে আস্তে বললাম, আম্মা আমি চৈতি। নাফিজ কি ঘরে আইছে? আম্মা বলল, হ একটু আগেই আইছে। এইখানেই আছে। আমি আমার শাশুড়ির দিকে একবার তাকিয়ে বললাম, আম্মা হের কাছে একটু দিবা? আম্মা নাফিজের কাছে দিতে চাইলে সে বারণ করল। কিন্তু আম্মা জোর করে ওর হাতে দিল। আমি বেশ ইতস্ততা জমিয়ে বললাম, নাফিজ বিয়ার দিন তোর দুলাভাই যে তোর দিকে থালা ছুড়ছিল, তখন তুই কি কিছু কইছিলি? নাফিজ রাগের সাথে বলল, না কিছু কই নাই। আমি আবার বললাম, মনে কইরা দেখ। নাফিজ 10 সেকেন্ড পরে বলল, হ কইছিলাম নিজের বিয়াতে যেমনে খাইতাছেন, জামাই বেষ্টারে তো নতুন লাগতাছে না। আর এইডা বলার লগে লগেই স্প্রে মারছিলাম। আমি বিরাট একটা দম নিয়ে বললাম, বুঝলাম। কেরে এই কাম করছিল তখন? নাফিজ আর কিছু বলার আগেই আমি কেটে দিলাম। অমিত যেকোনো ক্রমে সুমনার কথা মনে হলেই রেগে যায়। তাহলে নাফিজের সাথে খারাপ আচরণ করার কারণ এটাই ছিল? আমার শাশুড়ি আমার দিকে তাকিয়েছিল। দুজনের কথায় বিষয়টা হয়তো বুঝে নিয়েছেন, তাই আর প্রশ্ন করেননি। আমিও এরপর অমিতের রুমে গেলাম। অমিত ঘুমাচ্ছে। এখন তাকে তুলনামূলক শান্ত লাগছে। না, সুমনার নাম শুনেই রেগে উঠা মানুষটা বাইরে সুমনার রেখেও যে এতটা আরাম করছে সেটা জটিল বিষয়। আবার এমনও হতে পারে সুমনাকে এই অবস্থায় দেখে উনার মধ্যে একটা অন্য রকম প্রশান্তি কাজ করছে। একটা প্রতিশোধপ্রায়ণ অনুভূতি যাকে বলে। আমি কিছু না বলে পায়ের দিকে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে রইলাম। রাত 9টা। এখনো দরজা খোলা হয়নি। সুমনাও দরজা থেকে যায়নি। আর ওকে সাহায্য করতেও আশেপাশের কেউ এগিয়েও আসেনি। কেউ যে আসবে না সেটা আমরা সবাই জানি। আমরা তিনজন খেতে এসেছি। দরজার ওপাশ থেকে এদিকে আমাদের অস্তিত্ব বুঝতেই সুমনা জোরে জোরে কাঁদতে থাকল। খাওয়ার মধ্য সময় সুমনা বলতে লাগল, সারাদিন ধরে উপোস আমি। একটু খাইতে দাও অমিত। আমার মতো তুমিও আমার উপর এতটা নির্দয় হয়েও না। এমন করলে আমি বাঁচব না। অমিত কানেই নিচ্ছে না এসব। খাওয়া দাওয়া শেষ, আমি টেবিল গুছাচ্ছি। আর অমিত রুমে চলে যাবে এমন সময় সুমনা জোরে জোরে বলল, অমিত জানো ওহম মারা গেছে। আমার ছেলেও আমার উপর অভিমান করে চলে গেছে, আর আমার স্বামীও। অমিত এটা শুনতাই চকিত চোখে দরজার দিকে তাকালো। আমিও আঁতকে উঠলাম। ছেলে মানে? অমিত আমার দিকে তাকিয়ে দেখল মুহূর্তে আমার চোখ জলে চিকচিক করছে। কি বুঝে যেন সে আমার মাথায় হাত রাখল, আর আস্তে আস্তে বলল, ওহম সুমনার অবৈধ সন্তান ছিল, যার দায়ভার চাপানো হয়েছিল আমার উপর। সে সচৈত্র, শূন্য নয়। সুমনার অবৈধ সন্তানের দায়ভার অমিতের উপরে চাপিয়ে দিয়েছিল। কথা শুনতাই আমার বুক আরো বেগতিক রকম ধুকধুক করে উঠল। আমি মাথা তুলে অমিতের দিকে তাকিয়ে আছি। অমিত একটা হাত দিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর আশ্বস্ত হওয়ার ইশারা করছে। বাইরে থেকে সুমনা এখনো বলছে, অমিত তুমি শুনতে পাচ্ছ? শুনছ? আমার ওহম আমাকে ছেড়ে চলে গেছে। তোমার চলে আসার কয়েক মাসেই যে আমাকে পুরোপুরি একা করে চলে গেল।
সবাই আমাকে এমন একা করে দিচ্ছে কেন? অমিত কোনো শব্দ করছে না। দরজায় দাঁড়িয়ে শুনছে, হাতটা এখনো আমার মাথা থেকে সরায়নি। সুমনা দরজায় হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কাচ্ছে আর বলছে, আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। অমিত এটা শুনতাই পা সরালো। আমার মাথা থেকে হাত সরিয়ে বলল, রুমে চলো চৈতি। আমি একটু ইতস্ততার সহিত বললাম, কই থাহম? আম্মার সাথে? অমিত একটু চোখ ঘুরিয়ে বলল, যেখানে ইচ্ছে। তবে চাইলে আমার সাথে আসতে পারো। বলেই হনহন করে চলে গেল। আমি আম্মার রুমের দিকে একবার তাকালাম, তারপর তাকালাম অমিতের চলে যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে উনার পিছুই নিলাম। অমিত ভেতরে গিয়ে পাখা অন করে ফ্লোরে বসে পড়ল। আমি রুমে যেতেই অমিত মৃদু হাসল। আমি প্রথমবারের মতো অমিতের মুখে হাসি দেখলাম, একটা স্বচ্ছ নির্মল হাসি। আমি গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে উনার থেকে একটু দূরত্ব নিয়ে বসলাম। আমি বসতেই অমিত বিছানার দিকে তাকিয়ে বলল, খাট থেকে একটা বালিশ দিবে? আমি আবার উঠলাম, সাইডের বালিশটা উনাকে দিয়ে আবার বসলাম। অমিত আমার দিকে তাকিয়ে নিচে শুয়ে পড়ল। উপরে ঘূর্ণায়মান ফ্যানটার দিকেই এখন তার নজর। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে অমিত চোখ ফিরিয়ে বলল, উপরে চলে যাও তুমি। আমি আস্তে আস্তে বললাম, আপনি এখানে থাকবেন? অমিত এবার দাঁত বের করে হাসল। ভয়ঙ্কর সুন্দর তার হাসি। বিয়ের পরে আজই তাকে হাসতে দেখলাম আমি। সে হাসতে হাসতে বলল, আমার এত ভালো লাগছে কেন বলতে পারো? আমি মাথা নাড়িয়ে বললাম, না কেন? অমিত হাত বাড়িয়ে বলল, এখানে আসো। আমি হাসিমুখে উনার কাছে গেলাম। উনি আমার ডান হাতটা ধরে নিজের বুকের উপর রাখলেন। আর উপরে তাকিয়ে হাসতে হাসতে বললেন, প্রকৃতির অপূর্ব সুন্দর প্রতিশোধ দেখে। আমি চুপ করে রইলাম। অমিত ভ্রু কুঁচকে বলল, আমাকে তুমি অনেক ভয় পাও? আমি এবার হেসে ফেললাম। ভেবাচিকা খেতে খেতে বললাম, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। অমিত আমার হাতটা ছেড়ে তার সেই হাতটাই ফ্লোরে ছড়িয়ে দিয়ে বলল, এখানে মাথা রাখো, তোমাকে আজ গল্প বলবো। আমার গল্প। আমি ডানে বায় না তাকিয়ে খুশির সাথে ওনার হাতের উপর মাথা রাখলাম। অমিত একবার আমার দিকে তাকিয়ে আবার উপরে বরাবর তাকালো। একটু দম নিয়ে বলতে লাগলো, কোনো রকম খেটে খাওয়া পরিবারের সন্তান ছিলাম আমি। আমার আর আমার বোনকে ছোট রেখেই আমার বাবা মৃত্যুবরণ করেছিলেন। তখন আমার বয়স মনে হয় 10 কি 11, আমার বোন অরুণার বয়স তখন 4 কিংবা 5 হবে। দরিদ্র পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন যখন বিলীন হয়ে যায় তখন পরিবারে বাকি মানুষগুলো বুঝতে পারে জীবন আসলে কি। আমরাও বুঝতে পারছিলাম। বাবার মৃত্যুর পরে কয়েকদিন পাড়া প্রতিবেশীরা আমাদেরকে দয়া করেছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই টের পেলাম সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। রোজ রোজ কে দয়া করবে? স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা অনাহারে মারা যাব। ঘরে চাল নেই, বাজার করার মতো টাকা নেই। আমাদের জগৎ থেমে গিয়েছিল। কিন্তু পেট তো আর থেমে যায় না। সেদিন সারাদিন আমরা উপোস ছিলাম। বিকেলে শুনলাম পাশের গ্রামে মিলাতের পর ফিরনি দিবে। ছুটে গেলাম সেখানে। সেখানে না খেয়ে পলিথিনে করে নিয়ে আসলাম ঘরে। 3 জন মিলে সেই খাবারটুকু দিয়েই রাত পার করলাম। আম্মা চাইছিল মানুষের বাড়িতে কাজ করবে কিন্তু আমি দেইনি। বলেছিলাম একজন পুত্র থাকতে মা কেন বাইরে কাজ করবে? মা অসহায় ছিল তখন। পরের দিন সকাল থেকেই ঘুরতে থাকলাম কিভাবে ভিক্ষা ছাড়া কয়েকটা টাকা আয় করে কিছু খাবার কিনতে পারবো। ঘুরতে ঘুরতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। হঠাৎ শুনলাম মেম্বার বাড়িতে দিঘি কাটছে। সিদ্ধান্ত নিলাম মাটি কাটব। চলে গেলাম সেখানে, প্রথমবার এইটুকু উঠতি বাচ্চা আমি হাতে কোদাল তুলে নিলাম। আমার কাজ কারোরই পছন্দ হচ্ছিল না, সারাদিন কাজ করেও সবার তুলনায় সেদিন অর্ধেক টাকা হাতে ধরিয়ে দিয়েছিল মেম্বার সাহেব। তাও আমি খুশি ছিলাম, বাজার থেকে 1 কেজি চাল আর ডাল নিয়ে ফিরলাম। আম্মা আমার হাতের দিকে তাকিয়ে সেদিন কাঁদছিল খুব। তবে তখন যাবতীয় চিন্তা ছেড়ে দিয়েছিলেন আমার উপরেই। আমি চারদিকে কাজের জন্য হন্যে হয়ে ছুটতাম, মানুষের জমিতে হাল চাষ, চারা বপন, ধান ভানা, ধান কাটা আরও টুকটাক যত কাজ পেতাম সব করতাম। স্কুলেও আবার ভর্তি হয়েছিলাম, ক্লাস করতাম না, রাতে অল্পস্বল্প পড়ালেখা করেই পরীক্ষা দিতাম। একটা সময় মানুষের জমি জমা রেখে কিংবা ভাগে চাষ করতাম, পরিবার চালিয়েও টাকা বাঁচত তখন।
পরবর্তীতে কিছু করার জন্য জমাতে লাগলাম। আমি 20 বছর বয়সে মেট্রিক পাশ করেছিলাম, অবশ্য দুইবারে পাশ করতে হয়েছে, আগের বছর নির্বাচনীতে ফেল করায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। 89 বছরে আমার অক্লান্ত রোজগারের সব বাড়তি টাকা আম্মার কাছে ছিল। মেট্রিক পাশের পরে আম্মাকে জিজ্ঞাসা করলাম, মোট কত টাকা হয়েছে? আম্মা বলতে পারেনি, কেননা উনি শুধু টাকাটা রেখেই দিতেন, কখনো হিসাব করতেন না। মজার ব্যাপার কি জানো চৈতি? সেদিন টাকাগুলো গুনে জীবনের সবচেয়ে বড় আনন্দের ধাক্কাটা খেয়েছিলাম। প্রায় 3 লক্ষ টাকা জমে গেছে, আম্মা মাটির নিচে একটা বাক্সে এগুলো রাখত। সেই টাকা একসাথে দেখেই আমার লোভ হলো দেশে না থেকে বিদেশে চলে যাওয়া উচিত, এতে ভালো উন্নতি করতে পারব। আমি উনার কথার মধ্যে বলে উঠলাম, 2021 বছরে বিদেশে গেছিলাইন আপনি? না মানে হতাছে আইছেন তো মাত্র কয়েক বছর হলো। অতদিন কি সুমনাদের বাসায় আছিলেন? অমিত আমার দিকে তাকিয়ে হাসল। অপর হাতটা দিয়ে কপাল ছুঁয়ে বলল, হ্যাঁ, জীবনের 10 বছর বিদেশ কাটিয়েছি। তবে সুমনাদের বাসায় নয়। তারপর অমিত আবার বলতে লাগল, তারপর আমি আম্মাকে বলে বিদেশে যাওয়ার জন্য মনস্থির করি। একটা কোম্পানিতে কাজ করার আশাতেই ভিসা রেডি হয়। প্রথম 2 বছর কোম্পানিতেই ছিলাম। কিন্তু বেতনে সন্তুষ্ট হতে পারছিলাম না। ড্রাইভিং শিখলাম, ইলেকট্রনিক্স নিয়ে প্রশিক্ষণ নিলাম। কোম্পানিতে থেকেও আমি ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করে বাড়তি অনেক টাকা আয় করতাম। গ্রামে 2টা জমিও কিনলাম, ভালো জায়গায় বোনের বিয়ে দিয়ে দিলাম। বোনের জামাইকেও বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে অবস্থানের 4.5 বছরের মাথায় শুনলাম একটা বাঙালি পরিবার ব্যক্তিগত এবং বিশ্বস্ত বাঙালি ড্রাইভারের সন্ধান করছে, যেটার বেতন আমার কোম্পানির বেতনের চেয়ে দ্বিগুণ। ওভারটাইম কাজেরও দরকার নেই, আর সেখানেও দিনের কয়েক ঘন্টা কাজ করলেই যথেষ্ট। তারপর কাগজপত্র আর বিভিন্নজনের সাহায্য নিয়ে পৌঁছালাম সেখানে। আমি বেশ মনোযোগ দিয়ে সুমনার ব্যাপারে শুনতে কান পেতে আছি। অমিত বলতেছে, সেখানে গিয়ে বুঝলাম আমার কাজটা বেশ আরামদায়ক, শুধু বাড়ির লোকেদের বাইরে যাওয়ার সময় হলেই গাড়ি নিয়ে বের হতে হবে। সুমনা তখন ইউনিভার্সিটিতে পড়ছে, প্রায় শেষের দিকেই ছিল তার পড়ালেখা। আমি প্রথম 2-1 বার যখন ওকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিলাম, তখনও সব ঠিক ছিল। কিন্তু কয়েকদিন যেতেই বুঝতে পারলাম সে আমাকে ড্রাইভার হিসেবে মানতে পারছে না, নানারকম অশ্লীল গালাগাল করে। আসলে আমার জন্য প্রথম প্রথম সে তার কাজগুলো করতে পারত না। আমার তখন বেশ হজমশক্তি ছিল, সেটা এতটাই প্রবল যে সুমনার সব কুকীর্তি নিজ চোখে দেখেও চুপ থাকতাম। ওর কয়েকটা ছেলে ফ্রেন্ড ছিল। আমার সামনেই ওদের খোলামেলা চলাফেরা দেখতাম। ও নেশাও করত। তবুও নিজের মতো করেই কাজ করছিলাম, মনে হতো আমার কাজটাই সব। ওদের যা ইচ্ছে ওরা করুক। একজনের সাথে সুমনার গভীর সম্পর্ক ছিল, বলতে গেলে আমি বুঝতাম ওদের সম্পর্কটা অতি জঘন্য ছিল। এসবের ভিড়েও 1 বছর পার হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন গাড়ি নিয়ে বাসায় ফেরার পথে সুমনাকে অনেক কাঁদতে দেখি, বিষয়টা তখন বুঝতে পারিনি। কিন্তু আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুতেই সুমনার বাবা আমাকে আধশোয়া অবস্থায় গিয়ে একটা লাথি মারলেন। আমি হুড়মুড় করে উঠে বসার পরে কলারে ধরে একনাগাড়ে 10টা থাপ্পড় মারলেন। এতটাই জোরে থাপ্পড়গুলো দিয়েছিলেন যে উনি নিচে বসে পড়তে বাধ্য হন। আমি তখনও অপরাধ বুঝিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে সুমনা প্রবেশ করে যখন আমার কাছের পানির জগটা আমার মাথায় ছুঁড়ে বলল, ফকিন্নির বাচ্চা স্বীকার কর, এই সর্বনাশ করার পেছনে তোর স্বার্থ কি? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তবে বুঝতে পেরে গিয়েছিলাম আমাকে কোথায় ফাঁসাতে যাচ্ছে। শেষ চৈত্র 10। চৈত্র মাস পেরোনোর পথে, আর এ সময়কার সকাল বেশ বিস্ময়কর। শেষ রাত অবধি গরমের প্রভাব থাকলেও ভোরের দিকে মুগ্ধকর ঝিরিঝিরি বাতাস সবকিছু ভুলিয়ে দেয়। এই তো আমরা এই মুহূর্তে সবকিছু ভুলে গেছি, অমিত ভুলে গেছে রাতের হাউমাউ করে কান্নাগুলো। আমি আর অমিত জানালা দিয়ে ভোর দেখছি। এটা আমাদের একসাথে প্রথম সূর্যোদয়, সংসার জীবনের ময়ও বলা চলে। যার সূচনায় দুজন একসাথে পা রেখেছি, আর একসাথেই বেয়ে উঠব। নিজেকে কখনো এতটা সুখী মানুষ হিসেবে দেখতে পাবো কল্পনা করিনি। আমি বাইরে তাকিয়ে আছি আর অমিত আমার দিকে তাকিয়ে আছে।
কিছুক্ষণ পরে আমি চললাম রান্নার আয়োজন করতে। এখনো সামনের দরজা খোলা হয়নি। আমার শাশুড়ি ধোয়ার কাজ করছে। আমি যেতেই উনি বললেন, বউ দরজা কিতা খুলতাম না? আমি মাথা নাড়িয়ে বললাম, উনিই জানেন ভালা। আমার শাশুড়ি আর কিছু বললেন না। আমি উনাকে জিজ্ঞাসা করে করে তরকারি কাটলাম, রান্না করলাম, কিন্তু বাইরের কোনো সাড়া শব্দ পেলাম না। আগ বাড়িয়ে দরজাও খুলতে গেলাম না। 9টার দিকে অমিত খেতে আসলো। এসে সে চুপচাপ ছিল এমনও না, খেতে খেতে অনেক কথা বলছিল। কিন্তু তবুও আমরা সুমনার সাড়া শব্দ পেলাম না। খাওয়া দাওয়ার পরে অমিত বাইরের দিকের জানালা খুলে দিল। দেখল বারান্দায় কাউকেই দেখা যাচ্ছে না। এটা দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মনে হয় সুমনা চলে গেছে। চৈতি, আমি দোকানে যাব। দুপুরে আসব। কিছু হলে আম্মার মোবাইল থেকে কল দিও। আমি একটু ইতস্তত হয়ে বললাম, আপনার ফোনটা তো ভাইঙা ফেলছিলেন, তাইলে কেমনে ফোন দিমু? অমিত রুমের দিকে অগ্রসর হতে হতে বলল, কিনবো আর কি বাজারে গিয়ে। সিম তো ভেঙে যায়নি, আর নাম্বার আম্মার মোবাইলে সেভ আছে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। উনি রুমে গিয়ে তাড়াহুড়ো করে শার্ট পরিধান করলেন। তারপর আমার মাথায় হাত রেখে মুচকি হাসির সাথে বললেন, ভয় পেও না, সুমনা আসলেও ভেতরে আসার সুযোগ দিবে না। দরজা বন্ধ করে রাখবে। আমি চুপচাপ সেটাতেও সম্মতি দিলাম। অমিত দ্রুত পায়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বের হলো। সুমনাকে আশেপাশে দেখা যাচ্ছে না। আর পেছনে তাকিয়ে বলে দিল, দরজা বন্ধ করে দাও। আমি উনার যাওয়ার শেষ দৃশ্য পর্যন্ত দরজা বন্ধ করব না বলে দাঁড়িয়ে রইলাম। অমিত আড়াল হতেই আমি হাসিমাখা মুখটা মলিনতার চাদরে ঢেকে দরজা বন্ধ করতে যাব, তখনই আমি আঁতকে উঠলাম। সুমনা, তাও আমার সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এত দ্রুত কোথা থেকে বের হলো? আর সে কি অমিতের যাওয়ার অপেক্ষা করছিল নাকি? আমি বুঝতে পারলাম না। আমি অমিতের কথা মনে হতেই দরজা বন্ধ করতে যাব, তখন সুমনা দরজা ঠেলে জোর করে ভেতরে প্রবেশ করে ফেলল। কারো বাধাকে পরোয়া না করে একদম রান্নাঘরে ছুটে গেল। আমি বড় বড় চোখ করে ওর পিছু নিচ্ছিলাম। সুমনা নিজে নিজেই হাঁড়ি পাতিল ঘেঁটে খাবার খেতে শুরু করল। 10 দিনের অনাহারীর ন্যায় তার খাবারের ধরন। আমি কোনো বাধা দিতে পারলাম না। আম্মাও চুপ করে আছে। ওর খাওয়া শেষ হতেই সে একটা বিশাল ঢেকুর তুলে বলল, অল্পের জন্যে বেঁচে গেলাম, মরেই যাচ্ছিলাম আমি। বলেই সে আবার অদ্ভুতভাবে ডুকরে কেঁদে উঠল। কান্নার মধ্যে বলতে লাগল, আমি 1.5 দিন কিছু না খেয়েই এমন পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তাহলে অমিত 4.5 দিন কিভাবে ছিল? আমি চুপ করে দেখছি আর শুনছি। কিন্তু সুমনার এই কথায় আম্মা অবাক হলেন, ওর কাছে বসে জিজ্ঞাসা করলেন, আমার অমিত 4.5 দিন না খাইয়া আছিল মানে কিতা? সুমনা কাদো কাদো চোখে বলল, আমি আমি ওকে খেতে দেইনি। ওর রুমে তালা মেরে চলে গিয়েছিলাম। আমি সবকিছুই জানি, তাই কোনো প্রশ্ন করছিলামও না। কিন্তু আম্মা এসব শুনে ভারাক্রান্ত হয়ে উঠলেন। উল্টো আবার প্রশ্ন করলেন, কেরে দরজা বন্ধ কইরা রাখছিলা কেরে? কই গেছিলা? সুমনা চোখ তুলে বলল, হৃদের জন্য। সেবার বাবা-মা দেশে আসছিলেন 1 মাসের সফরে। আমি প্রতিদিন লুকিয়ে হৃদের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করছিলাম না। তাই অমিতকে আটকে হৃদের বাসায় চলে গিয়েছিলাম। আম্মা আস্তে আস্তে বলল, হৃদ ক্যাডা? সুমনা চোখের পানি মুছতে মুছতে বলল, ওহমের বাবা। আম্মা আবার প্রশ্ন করলেন, তখন অমিতের লগে বিয়া হইছিল? সুমনা একটু হাসির চেষ্টায় বলল, হ্যাঁ, তার 2 মাস আগেই বিয়ে হয়েছিল। ওহমের বাবার দায়ভার চাপিয়ে দিয়েছিলাম অমিতের উপর। কারণ হৃদ বাচ্চার দায় নিবে না, এবং বিয়ের জন্যও সময় চায় 4 বছর। কিন্তু আমি ওহমকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। সেটার জন্য বুদ্ধি পেলাম আমাদের ঘরের সহজ সরল ড্রাইভারের উপর চাপিয়ে দেওয়াকে। কেননা ড্রাইভারকে বিয়ে করা না করা তো সমান, কেননা সে আমাদের কথার গোলাম। আর মনে হলো এটা করলে আমি হৃদকেও পাবো, সন্তানও বাঁচবে। আর হৃদ তো জানেই ওহম তার সন্তান। পরে যখন ওর বিয়ের অবস্থান পাকা হবে তখন অমিতকে একটা সাইনেই আজীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যাব হৃদের কাছে। বাবা অমিতকে এই অপরাধে অনেক মেরেছিল, তার সাহসের উপর ক্ষিপ্ত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন, দরিদ্রতা ছাড়া ওর মধ্যে খারাপ কিছু তো দেখেনি। কিন্তু আমি মানিনি, আমার অত্যাচারে অমিত জর্জরিত ছিল।
বাসায় ছিলাম আর ওর উপর কোনোভাবে আঘাত করিনি এমন একটা দিনও ছিল না। চাচ্ছিলাম এবার সরে যাক, বাচ্চার দায়ভারে তো আর আমাকে জবাবদিহি করতে হবে না। অমিত সব সহ্য করেও কেন জানি ছিল। ওর বেতন কমিয়ে দিলাম, খাবার ঠিকঠাক ছিল না, তারপর তো আঘাত আছেই। আর আমি ব্যস্ত ছিলাম হৃদকে নিয়ে। কিন্তু বাচ্চা ডেলিভারির 4 মাস আগে থেকে হৃদের সাথে দেখা হওয়া বন্ধ হয়ে যায়। আর আমি বিরক্ত হতে থাকি অমিতের উপর, ওর সাথে খারাপ আচরণের পরিমাণ যেন কয়েকগুণ বেড়ে গেল। এর অবশ্য কারণ ছিল, সেটা হলো আমি শুনছিলাম হৃদ অন্য কারো সাথে ঘোরাফেরা করছে। আমার খোঁজখবরও নিচ্ছে না। এইটুকু বলার পরেই আমার শাশুড়ি কানের দিকে এলোপাতাড়ি একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়ের ঝাঁকিতে অর্ধেক চুল এসে তার মুখ ঢেকে দিল। সুমনা তবুও স্বাভাবিক চোখে তাকালো। আমার শাশুড়ির নাকের ডগা লাল হয়ে গেল। কাঁপতে কাঁপতে বললেন, অসভ্য, আবার বড় গলায় বলিতেছি সেসব? আমিও তো উত্তর মিলাতে পারি না, আমার ফুলের মতো ছেলেটা হঠাৎ কাটায় রূপ নিল কেন? তারপর বল আর কি করেছিস? তোকে পুলিশে দিব আমি। সুমনা হাসল। আর তীব্র হাসির সাথেই বলল, বহু শাস্তি পেয়ে গেছি আমি, আর কোনো শাস্তির পরোয়া করি না এখন। আমাকে হৃদ ছেড়ে গিয়েছিল। আর তখন সেই এলোমেলো সময়ে অমিতের উপর আরও অত্যাচার করছিলাম, আরও খারাপ আচরণের শিকার হচ্ছিল সে। কিন্তু অমিত তখনও ধৈর্যশীল ছিল, সে ওহমের ঠিকঠাক যত্ন নিত, আমার যা যখন লাগবে সব উপস্থিত রাখত। আমি ভেবেছিলাম অমিত সবসময়ই বুঝি এমন থাকবে, ভীষণ সস্তা আর অবহেলায় ওকে রোজ ক্ষত বিক্ষত করার মাঝে হঠাৎই একদিন দেখলাম অমিত নেই। অমিত কোথাও নেই। না তখনও আমি অমিতের শূন্যতা বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম কয়দিন পরে। মা যখন স্ট্রোক করে মারা গিয়েছিল। আর তখন বাবাও সুন্দরমতো আরেকটা বিয়ে করে নিয়েছিল। দুনিয়ায় আমার বলতে আর আমি ওহম ছাড়া আর কাউকেই দেখছিলাম না। ঘরে ভালোমতো ঠাঁই পাচ্ছিলাম না, ওই নতুন মায়ের সব খবরদারি চলত। তখন শুধু মনে হতো অমিতের উপরে করা প্রতিটা আঘাতের কথা। আমি রাতবিরেতে অমিতকে স্বপ্নে দেখে কেঁদে উঠতাম। তন্ন করে খুঁজে চললাম, শুধু প্রায়শ্চিত্ত করতে। কিন্তু ওকে আর পাইনি। আমার সেই করুণ অবস্থায় আবার ওহমও এক কঠিন রোগে আক্রান্ত হয়, কয়েকদিনে সেও আমাকে ছেড়ে চলে যায়। শুধুমাত্র বাবা ছিল, যেও কিনা থেকেও নাই হয়ে গেছে। নতুন মায়ের কথায় উঠবস করত, বৃদ্ধ বয়সে 25 বছরের মহিলা বিয়ে করেছিল যে। আমার চেয়েও ওই মহিলার বয়স কম ছিল। বাংলাদেশি এক প্রবাসীকেই বিয়ে করেছিলেন। এদিকে অমিতের জন্য পাগলের মতো চারদিকে ছুটতে লাগলাম, কোনো দিশা পাইনি। শেষ পর্যন্ত অনেক খোঁজ নিয়ে সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে আসব, মনে হচ্ছিল হয়তো অমিতের অভিশাপেই আমি এমন অভিশপ্ত জীবনের সম্মুখীন হয়েছি, এখন তার পায়ে পড়ে যদি একটু করুণা পাই তাহলেও আমি শান্তি পাব। কিন্তু এসে দেখলাম না, সব অন্য রকম হয়ে গেছে। অমিত আর অমিত নেই, একটা পাথর হয়ে গেছে সে। অবশ্য এর জন্য আমিই দায়ী। একটা ভালো মানুষের মস্তিষ্ককে আমি কলুষিত করে ফেলেছি। ও আমাকে জীবন গেলেও ক্ষমা করবে না, আর সেটা সারারাতে উপলব্ধি করে ফেলেছি আমি। বলেই সুমনা থামল। আমি আস্তে আস্তে বললাম, আপনারে আবার দেখলেও উনি কিরম মাত্রায় রাগেন আল্লাহ ভালা জানে। সুমনা আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। আমার গালে একটা হাত বলল, তুমি বড় ভাগ্যবতী। আমি আর অমিতের সামনে আসবও না। কেননা তার জীবনকে দ্বিতীয়বার নরক বানানোর অধিকার নেই, না আছে তার সুখে অসুখ হয়ে দাঁড়ানোর অধিকার। তবে ভীষণ লাগছে একটা সুখী সুন্দর সম্পর্ক দেখতে। ভালো থেকো চৈতি। ওকে বলো যেন আমাকে পারলে ক্ষমা করে। বলেই সুমনা পেছনে তাকাতে তাকাতে ঘর থেকে বের হয়ে গেল। অমিতের মতো সেও বলল, দরজাটা লাগিয়ে দাও। আমি বাধ্যমতো দরজা বন্ধ করে দিলাম। আম্মার দিকে তাকিয়ে দেখলাম উনার মুখটা মলিন। আমি উনার কাঁধে হাত রেখে বললাম, এইডা কোনো বিয়াই আছিল না আম্মা। এইডা একটা অত্যাচার আছিল, তাই এরপর যখন অমিতের এইডা মনে হয়তো তখনই রাইগা যাইতো। আম্মা মাথা ঝাঁকালো। দুপুরের দিকে অমিত আসলো। হাতে রক্তলাল 2টা জবা। দরজা খুলে দিতেই অমিত দুটো জবাকেই আমার এক কানে গুজে বলল, আমার রাঙা বউ। আমি মাথা নুয়ে হাসলাম। অমিত প্রশ্ন করেনি সুমনা এসেছিল কিনা। শুধু হাসিমুখে বলল, চৈতি খেতে দাও।
আর শুনো নাফিজ সহ তোমাদের বাড়ির সবাইকে আজকে বিকেলে আমাদের এখানে নিয়ে আসব। ওদের সবার দাওয়াত আজকে। আমি কোনো প্রশ্ন না করে হাসলাম। একটা স্নিগ্ধ সুন্দর হাসি। শেষ হচ্ছে একটা মানুষের ভেতরকার উত্তাপময় চৈত্র। সেখান থেকে শুরু হবে বৈশাখ, আর সাথে নতুনত্ব। একটা নির্মল নিষ্পাপ প্রাণের পুনরায় সূচনা হচ্ছে। এখানে অনেক চৈত্র আসবে, তবে আর ভেতর ছুবে না, কোনো ভয়ঙ্কর উত্তাপ ছড়াবে না। সমাপ্ত।